উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন বাঁধন রূপের অধিকারী। লিখেছেন সুমি চৌধুরী, কণ্ঠে আমি তাসনুভা। পর্ব 4। সকাল খুব ভোরেই ঘুম থেকে ভাঙল রূপার। জানালার ফাঁক গলে নরম সোনালি আলো এসে পড়েছে তার মুখে। চারিপাশে এখনো শান্ত নীরবতা, যেন পুরো পৃথিবীটা ঘুমিয়ে আছে। পাশ ফিরে তাকাতেই দেখল বৃষ্টি এখনো বাচ্চাদের মতো নাক ডেকে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। আর ঠিক তার পাশেই গোল হয়ে শুয়ে আছে ছোট্ট ক্যান্ডি। ক্যান্ডিকে দেখা মাত্রই রূপার ঠোঁটে কোণে অজাতে একটা মায়া ভরা হাসি ফুটে উঠল। কেন জানি এখন এই ছোট্ট প্রাণীটাকে দেখলেই তার মনটা অদ্ভুতভাবে হালকা হয়ে যায়, যেন সমস্ত দুঃখ, ভয় আর অস্বস্তি কয়েক মুহূর্তের জন্য কোথাও হারিয়ে যায়। সে ধীরে ধীরে ক্যান্ডিকে কোলে তুলে নিল। ছোট তুলতুলে শরীরটা তার বুকের সাথে মিশে যেতেই রূপার ভেতরটা নরম হয়ে এলো। সে আদর করে ক্যান্ডির নরম লোমে হাত বুলাতে লাগলো। ক্যান্ডি আদো ঘুমে দেখেই রূপার হাতে জিভ বুলাতে লাগলো, যেন নিজের ভাষায় অভিমান করে বলেছে তার খুব খিদে পেয়েছে। রূপা হেসে ফেলল। তারপর ক্যান্ডির গোলাপি নাকে আলতো টোকা দিয়ে আদরে গলায় বলল, ওলে বাবু, তোমার বুঝি অনেক খিদে লেগেছে? ক্যান্ডি আবারও তার হাতে মুখ ঘষতেই রূপার হাসিটা আরও গভীর হয়ে উঠল। সে ক্যান্ডিকে কোলে নিয়েই নিচে নেমে এলো। ততক্ষণে পুরো বাড়িতে ভোরের ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। রান্নাঘর থেকে মশলার গন্ধ ভেসে আসছে। রজনী রহমান আর শিল্পী রহমান সকালে রান্না নিয়ে ব্যস্ত। রূপা চুপচাপ ফ্রিজ খুলে একটা টাটকা গাজর আর লাল টমেটো বের করলো। তারপর ক্যান্ডিকে কোলে নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। এত সকালে তাকে রান্নাঘরে দেখে রজনী রহমান মেয়েটার দিকে তাকিয়ে মুচকি এসে বললেন, তুই এত সকালে রান্নাঘরে কি করছিস? রূপা ক্যান্ডির কান টেনে আদর করতে করতে নরম গলায় বলল, এই যে ক্যান্ডির খিদে পেয়েছে, ওর জন্য গাজর আর টমেটো কাটতে আসলাম। রজনী রহমান মুখে মায়া ভরা হাসি ফুটে বলল। তিনি রূপার হাত থেকে গাজর আর টমেটোটা নিয়ে নিলেন। তুই দাঁড়া, আমি কেটে দিচ্ছি। এই বলে খুব যত্ন করে ছোট ছোট টুকরো করে একটা বাটিতে সাজিয়ে দিলেন। রূপা বাটিটা হাতে নিয়ে আবারও নিচে রুমে ফিরে এলো, কিন্তু রুমে না গিয়ে সোজা বেলকনিতে চলে গেল। বেলকনিতে পা রাখতেই ভোরের ঠান্ডা বাতাস এসে তার চুলে উড়িয়ে দিল। মুহূর্তে মনটা কেমন শান্ত হয়ে গেল। আকাশটা এখনো পুরোপুরি উজ্জ্বল হয়নি। নরম কুয়াশার চাদরে ঢাকা চারিপাশ। ফাঁকা রাস্তায় দু একটা গাড়ি ধীরে ধীরে চলছে। দূরে মসজিদ থেকে ভেসে আসা কোরআন তেলাওয়াতের সুরে সকালটা আরও মায়াময় লাগছে। রূপা বেলকনির রেলিংয়ের পাশে দাঁড়িয়ে ক্যান্ডিকে গাজরের টুকরো খাওয়াতে লাগলো। ছোট ক্যান্ডিটা মজা করে খাচ্ছে আর মাঝে মাঝে গোল গোল চোখ তুলে রূপার দিকে তাকাচ্ছে। ঠিক তখনই হঠাৎ করে চোখ চলে যায় নিচে গেটের দিকে। আহসান রহমান আর বাঁধন গেট দিয়ে ভেতরে ঢুকছে। সম্ভবত ফজরের নামাজ পড়ে ফিরেছে দুজন। বাঁধনকে দেখা মাত্রই রূপার বুকের ভেতরটা ধক করে উঠল। গত রাতের সেই মুহূর্তটা আচমকা তার চোখের সামনে ভেসে উঠল। বাঁধনের রাগে জ্বলে ওঠা রূপার গাল দুটো অজান্তে হালকা লাল হয়ে উঠল। সে দ্রুত চোখ নামিয়ে নিল। না, এই মানুষটার দিকে আর তাকাতে চায় না সে। যতটা সম্ভব দূরে থাকবে, বাঁধনের দিকে, খুব দূরে। বৃষ্টি ঘুম থেকে উঠে এলোমেলো চলে দাঁত ব্রাশ করতে করতে বেলকনির দিকে চলে এলো। চোখে এখনো ঘুমের ঘোর লেগেই আছে। রূপার সামনে এসে সে একটা বড় হাই তুলে অলস গলায় বলল, কখন উঠেছিস? রূপা ক্যান্ডির মাথায় আলতো করে হাত বোলাতে বোলাতে শান্ত গলায় বলল, এই তো কিছুক্ষণ আগেই। বৃষ্টি এবার কৌতূহলী চোখে ক্যান্ডির দিকে তাকালো। তারপর আঙ্গুল তুলে ক্যান্ডির নরম গালে আলতো করে খোঁচা দিয়ে মুগ্ধ গলায় বলল, আচ্ছা একটা কথা, এত কিউট খরগোশ তুই কোথায় পেলি? কাল থেকে দেখছি এই খরগোশটা তোর হাতেই ঘুরছে। রূপা মুচকি এসে ক্যান্ডিকে আরও কাছে টেনে নিল। তারপর তার নরম মাথায় হাত বুলিয়ে ধীরে ধীরে বলল, রাস্তায় পেয়েছি। বৃষ্টি যেন বিশ্বাস করতে পারল না। চোখ বড় বড় করে অবাক হয়ে বলল, হোয়াট, সিরিয়াসলি? এত সুন্দর একটা খরগোশকে রাস্তায় ফেলে রাখে নাকি? আর দেখ না, একদম শান্ত, কাউকে খামচিও দেয় না। মনে হচ্ছে কারো খুব আদরে পালা খরগোশ ছিল। রূপার চোখে হঠাৎ একটুখানি মায়া নেমে এলো। সে কানটির ছোট্ট কানটা ছুঁয়ে নরম গলায় বলল, আমিও প্রথম থেকে বুঝেছি ও খুব ভালো একটা বাচ্চা। হয়তো কেউ অনেক আদর ভালোবাসা দিয়ে বড় করেছে, তাই তো মানুষের ভালোবাসাও বুঝতে পারে। বৃষ্টি কিছুক্ষণ কান্ডির দিকে তাকিয়ে থেকে আবার বলল, কিন্তু কেউ ওকে রাস্তায় ফেলে যাবে কেন? রূপা কিছুক্ষণ চুপ থেকে রইল। তারপর দূরে তাকিয়ে ধীর গলায় বলল, হয়তো পথে হারিয়ে ফেলেছে, বা যে মানুষ ওকে পুষতো সে কোনো বিপদে পড়ে ওকে রাস্তায় রেখে যেতে বাধ্য হয়েছে। রূপার কথাটা শুনে মুহূর্তের জন্য বৃষ্টিও চুপ হয়ে গেল। তারপর সে ক্যান্ডিকে কোলে তুলে নিয়ে আদর করে গালে গাল ঠেকিয়ে হেসে বলল, যাই বলিস, এই বাচ্চাটা কিন্তু ভীষণ কিউট আর মিষ্টি, একদম তুলতুলে একটা বেবি। রূপা হেসে ক্যান্ডির নাকটা আলতো করে চেপে ধরে বলল, তার জন্যই ওর নাম দিয়েছি ক্যান্ডি। বৃষ্টির সাথে সাথে হেসে উঠল। ক্যান্ডির নরম কানটা নাড়াতে নাড়াতে বলল, একদম পারফেক্ট নাম হয়েছে। সত্যি বলছি, ওর সাথে নামটা দারুণ মানিয়েছে। দুজনের কথার মাঝে ধীরে ধীরে সকালটা পুরোপুরি জেগে উঠল। বেলকনিতে ভোরের নরম আলো ছড়িয়ে পড়েছে। ঠান্ডা বাতাসে ক্যান্ডির সাদা লোমগুলো হালকা উড়েছে। সময় গড়িয়ে প্রায়
8টার দিকে বাড়িতে এলো অখিল। সে মূলত বাঁধনের সাথে দেখা করতে এসেছে। অখিলকে দেখে বাড়ির সবাই বেশ আপন করে নিল। রজনী রহমান থেকে শুরু করে আহসান রহমান সবার সাথে খুব সহজভাবে কথা বলতে লাগলো সে। তার ব্যবহারটাই এমন, অল্প সময়ে মানুষকে আপন করে নিতে পারে। এবং সবার সাথে গল্প করার পর অখিল আর বাঁধন কথা বলতে বলতে বাড়ির পেছনের বড় বাগানের দিকে চলে এলো। সকালের হালকা রোদ তখন ঘাসের উপরে পড়ে চিকচিক করছে। দূরে গাছের পাতা জমে থাকা শিশির এখনও পুরো শুকায়নি। পরিবেশটা শান্ত হলেও বাঁধন মুখের সেই কোনো শান্তির ছাপ নেই। তার চোখে মুখ শক্ত, ভেতরে যেন অদৃশ্য কোনো চাপা অস্থিরতা কাজ করছে। হাঁটতে হাঁটতেই সে নিচু ঠান্ডা গলায় অখিলকে জিজ্ঞেস করলো, কেসটার আপডেট কি? অখিল কয়েক সেকেন্ড চুপ থেকে গম্ভীর গলায় বলল, কেভিনকে রিমান্ডে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে নারী পাচারের পুরো চক্রটা একাও চালাতে না, এর পেছনে আরও কেউ আছে। বাঁধনের চোয়াল মুহূর্তে শক্ত হয়ে এলো, চোখের দৃষ্টি ভয়ঙ্কর ঠান্ডা হয়ে গেল। সে থেমে গিয়ে ধীরে বলল, মুখ খুলেছে। অখিল এবার মাথা নেড়ে বলল, হ্যাঁ, একটা নাম বলেছে, মারুফ হোসেন। নামটা উচ্চারণ হতেই যেন সময়ে 1 সেকেন্ডের জন্য থেমে গেল। বাঁধনের হাতার গতি থেমে গেল। তার চোখ ধীরে ধীরে অখিলের দিকে উঠল। চোখের ভেতরে স্পষ্ট বিস্ময় আর সন্দেহ জমে উঠেছে। সে ভারী গলায় আবার বলল, নাম কি বললি? অখিল পুরো কোচকে আবারও বলল, মারুফ হোসেন। জানা গিয়েছে এই মুহূর্তে তিনি দেশের বাইরে আছে। এজন্য আমাদের টিম এখনই কোনো অ্যাকশন নিতে পারছে না। অখিল আরও কিছু বলছিল, কিন্তু বাঁধনের কানে তখন আর কিছু ঢুকছে না। মুহূর্তের মধ্যেই তার মাথায় ঝড়ের মতো ভেসে আসলো সেদিনের কথা। রূপা বলেছিল তার বাবার নাম মারুফ হোসেন। বাঁধনের বুকের ভেতরটা হঠাৎ অদ্ভুতভাবে ধক করে উঠল। তাহলে কি, না, এটা কি শুধুই নামের মিল, নাকি সত্যি রূপার আসল বাবা রজনী রহমানের প্রথম স্বামী এই ভয়ঙ্কর নারী পাচারের চক্রের সাথে জড়িত? বাঁধনের মুখটা ক্রমশ গম্ভীর হয়ে উঠতে দেখে অখিল কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর ভ্রু কুঁচকে শান্ত গলায় বলল, তুই মনে হয় কোনো টেনশনে আছিস, কোনো সমস্যা? বাঁধন মুহূর্তেই নিজের ভেতরে অস্থিরতা চাপা দিল। মুখের ভাব স্বাভাবিক রাখার চেষ্টা করে নিচু গলায় বলল, না, তবে এই কেসটা যত দ্রুত সম্ভব সলভ করতে হবে। মারুফ হোসেনকে কোনোভাবে দেশে ফিরতে বাধ্য করতে হবে। কথাটা বলার সময় তার চোখের দৃষ্টি ভয়ঙ্কর ঠান্ডা হয়ে উঠল, যেন নামটার পেছনে লুকিয়ে থাকা মানুষটাকে সে এখানেই সামনে পেলে শেষ করে ফেলবে। অখিল মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, আলতাফ সাহেবও একই কথা বলেছে। লোকটা বাহিরের দেশে থাকায় কাজটা আরও কঠিন হয়ে গিয়েছে। দুজনের কথার মাঝে বাড়ির ভেতর থেকে ধীরে ধীরে বের হয়ে এলো শান্তা। অখিল এসেছে শুনেই সে রুম থেকে বের হয়েছে। সেদিনের সাহায্যের জন্য মানুষটাকে একটা ধন্যবাদ অন্তত বলা দরকার মনে হয়েছিল তার। হালকা রঙের একটা সালোয়ার পরে চুপচাপ হাঁটতে হাঁটতে সে বাগানের দিকে এলো। সকালের বাতাসে তার ওড়নাটা হালকা উঠছে, কিন্তু কিছু একটা কাছে আসতেই সে থেমে গেল। অখিল আর বাঁধন দুজনে এতটা মনোযোগ দিয়ে কথা বলছে যে তাদের মুখ দেখে বোঝা যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বাঁধনের গম্ভীর মুখটা আরও কঠিন হয়ে আছে, আর অখিলও অস্বাভাবিক রকম সিরিয়াস। শান্তা কয়েক সেকেন্ড চুপ দাঁড়িয়ে রইল। এখন হঠাৎ গিয়ে বিরক্তি করাটা ঠিক হবে না, তাই সে আর সামনে এগোলো না। দূর থেকে চুপচাপ তাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তবে তার চোখে বারবার গিয়ে আটকে থাকছে অখিলের মুখে। অখিলের শান্ত স্থির ভঙ্গিতে কথা বলার ধরনটা দেখে শান্তার বুকের ভেতরটা হঠাৎ অদ্ভুতভাবে ধক করে উঠল। মনে হলো বুকের ভেতরের স্পন্দনটা কেঁপে উঠেছে। সে নিজেও বুঝতে পারল না এমন কেন হচ্ছে। সাধারণত মেয়েরা তো সেই পুরুষকে দেখেই এমন অনুভব করে যাকে তাদের ভালো লাগে, যাকে দেখলে বুকের ভেতরে অস্থিরতা কাজ করে। কিন্তু তার তো ভালো লাগে বাঁধনকে। তাহলে বাঁধনকে দেখে কখনো এমন অনুভূতি হয়নি কেন? আর এই মানুষটা অখিলকে দেখলেই কেন বুকের ভেতরটা এমন এলোমেলো হয়ে যাচ্ছে? শান্তা নিজের ভাবনার মাঝে হারিয়ে গিয়েছে। ঠিক তখনই একটা ভারী পুরুষালী কণ্ঠ ভেসে এলো তার কানে, আরে শান্তা, কেমন আছো? শান্তা হালকা চমকে উঠে সামনে তাকালো। দেখলো বাঁধন আর অখিল দুজনে তার সামনে এসে দাঁড়িয়েছে। বাঁধন স্বভাবত একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে, দুহাত প্যান্টের পকেটে গোজা, চোখে সেই চিরচেনা শান্ত অথচ গভীর দৃষ্টি। আর পাশে দাঁড়িয়ে থাকা অখিলের চোখে মুখে এক অদ্ভুত স্থিরতা। তার উপস্থিতিটাই যেন আলাদা একটা চাপ তৈরি করেছে। শান্তা দ্রুত নিজের ভেতরে অস্থিরতাটা লুকিয়ে ফেলল। তারপর ঠোঁটে ছোট্ট হাসি এনে অখিলের দিকে তাকিয়ে বলল, জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? অখিল মাথা হালকা নেড়ে বলল, ভালো। তোমার শরীর কেমন এখন? শান্তা ছোট করে মাথা নাড়িয়ে বলল, ভালো। অখিল কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে আবারও শান্ত গলায় বলল, এখনই কি ভয় করে? প্রশ্নটা শুনেই শান্তার ভেতরটা বিরক্তিতে ভরে উঠল। এই লোকটা কি সবসময় অফিসারের মতোই কথা বলে? বাড়ির ভেতরেও জেরা করার অভ্যাস যায় না নাকি? তবুও মুখে কিছু প্রশ্ন না করে কোনো রকমে বলল, না। অখিল এবার হালকা মাথা নেড়ে ঠোঁটের কোণে হাসিটা ক্ষীণ হাসি টেনে বলল, গুড, একদম স্ট্রং থাকবে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক সেই মুহূর্তেই বাড়ির ভিতরে থেকে বেরিয়ে এলো রূপা আর বৃষ্টি। দুজনেই পরনেই কলেজ ড্রেস, কাঁধে ব্যাগ।
তবে আজ রূপাকে যেন অন্য দিনের চেয়েও আলাদা লাগছে। আজ সে 2 বেনি করেনি, পুরো ঘন কালো চুল ছেড়ে দিয়েছে। হাঁটু পর্যন্ত নেমে যাওয়া সিল্কের মতো চুলগুলো হালকা বাতাসে উঠছে। মাথায় সাদা রঙের ছোট্ট বেনুনি হেয়ার ব্যান্ড, যেটা তাকে এতটাই কিউট আর নিষ্পাপ দেখাচ্ছে যে দূরে থেকে দেখলে মনে হয় কোনো পুতুল হেঁটে বেরিয়ে এসেছে। ফর্সা মুখে একদম হালকা গোলাপি আভা, বড় বড় চোখ দুটোতে ঘুম ভাঙা কোমলতা এখনো রয়ে গিয়েছে। ক্যান্ডিকে খাইয়ে এসে রুমেই রেখে এসেছে। চাইলে সাথে নিয়ে যেতে পারতো, কিন্তু যদি কলেজে গিয়ে ক্যান্ডি কাউকে আছড়ে দেয় বা স্যার কিছু বলে, এই ভেবে আর নিয়ে আসেনি। দুজনের পেছনে পেছনে বেরিয়ে এলো আকাশ, পরনের সাদা শার্ট আর কালো প্যান্ট, সাতের হাতা দুটো নিখুঁতভাবে কোণে পর্যন্ত কোটানো, চুলে হালকা জেল দিয়ে সুন্দর করে সেট করা। দূর থেকে দেখতে সত্যি সিনেমার মতো হিরোদের মতো লাগছে। আকাশ গাড়ির পাশে এসে দাঁড়িয়ে হালকা হাসলো, তারপর রূপা আর বৃষ্টিকে উদ্দেশ্য করে বলল, দুজনেই আমরা গাড়িতে ওঠ, আমি পৌঁছে দিচ্ছি। বৃষ্টির কথাটা শুনে একটু অস্বস্তিতে পড়ে গেল, যেন মানুষটার থেকে সে দূরে থাকতে চাই। সেই মানুষটাই বারবার অদ্ভুতভাবে তার সামনে এসে দাঁড়ায়। রূপা আর বৃষ্টি গাড়ির দিকে এগোতেই ঠিক তখনই বাগানের দিকে থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে এলো বাঁধন, অখিল আর শান্তা। অখিলকে দেখেই আকাশ আর গাড়িতে উঠল না, সোজা এগিয়ে এসে তার সাথে হ্যান্ডশেক করলো। আগে পরিচয় হয়েছিল দুজনের, অল্প সময়ের মধ্যেই তাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। দুজন নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। এদিকে রূপার চোখে গিয়ে আটকালো বাঁধনের ওপরে। লোকটা যেন নিজের আলাদা একটা জগতে দাঁড়িয়ে আছে, পুরো মনোযোগ ফোনে। শরীরের কালো রঙের ফিটিং টি শার্ট, নিচে সাদা ট্রাউজার, বাম হাত পকেটে গোজা, ডান হাতে ফোন স্ক্রল করছে। কপালটা হালকা কুঁচকে আছে, চোয়াল শক্ত, মুখে সেই ভয়ঙ্কর গভীর ভাব, যেটা দেখলেই মনে হয় মানুষটা সবসময় রাগ নিয়ন্ত্রণ করে রাখে। সকালবেলা নরম আলোয় ফর্সা ত্বকটা আরও তীক্ষ্ণ লাগছে, এলোমেলো চুলগুলো কপালের উপরে পড়ে আছে। একটা পুরুষ কতটা মারাত্মক আকর্ষণীয় হতে পারে সেটা বাঁধনকে না দেখলে হয়তো কেউ বুঝতো না। বৃষ্টি কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে রূপার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বাঁধন ভাইয়া কিন্তু সেই হ্যান্ডসাম রে, দেখ না কত লম্বা। ওনার সামনে আকাশ ভাইয়া আর ওই ছেলেটাকে দেখে আমার মনে হচ্ছে দুজনে 15 বছরের কিশোর। রূপার সাথে সাথে চোখ বড় বড় করে বৃষ্টির দিকে তাকালো, তারপর তাতে দাঁত চেপে নিচু গলায় বলল, ফালতু কথা বন্ধ কর, চুপচাপ দাঁড়িয়ে থাক। বৃষ্টি খিলখিল করে হেসে উঠল, তারপর দুষ্টুমি ভরা চোখে রূপার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, একটা মারাত্মক সত্যি কথা বলি শোন, আমিও যদি তোর জায়গায় থাকতাম তাহলে তোর মতো আমিও বাঁধন ভাইয়ের উপরে ক্রাশ খেয়ে বসে থাকতাম। রূপার সাথে সাথে রাগি চোখে তাকালো বৃষ্টির দিকে, তার চোখে মুখে এমনভাবে কুঁচকে গেল যেন এখন এই বৃষ্টির গলা টিপে ধরবে। বৃষ্টি সেটা দেখে হেসে ফেলল, তারপর ঠোঁট কামড়ে কোনো রকমে নিজের হাসি চেপে চুপ হয়ে গেল। এদিকে বাঁধন তখনও রূপার দিকে তাকায়নি, পুরো মনোযোগ ফোনে। কিন্তু অখিলের নজর হঠাৎ গিয়ে পড়ল রূপার আর বৃষ্টির ওপরে। সে আকাশের দিকে তাকিয়ে ভ্রু তুলে জিজ্ঞেস করলো, ওই দুইটা মেয়ে আবার কে? আকাশ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো, তারপর হালকা হাসি দিয়ে বলল, ও রূপা আর বৃষ্টি। রূপা আমার চাচাতো বোন আর ওর ফ্রেন্ড বৃষ্টি, আর রূপা আমাদের এসপি সাহেবের ছোট বোন। রূপা নামটা কানে যেতেই বাঁধনের আঙ্গুল থেমে গেল। ফোনের স্ক্রিনে ধীরে ধীরে সে মাথা তুলে সামনে তাকালো, আর পরের মুহূর্তেই তার দৃষ্টি গিয়ে স্থির হলো রূপার উপরে। রূপা তখনও অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। সকালের বাতাসে তার লম্বা কালো চুলগুলো এলোমেলোভাবে উঠছে, কখনো গাল ছুঁয়ে যাচ্ছে, কখনো ঠোঁটের কোণে এসে লাগছে। সাদা বানি হেয়ার হ্যান্ড প্যান্টে মেয়েটাকে অসম্ভব নিষ্পাপ লাগছে। বাঁধন নিচ থেকে ধীরে ধীরে পুরো মেয়েটাকে পর্যবেক্ষণ করলো। কলেজ ড্রেস, কাঁধে ব্যাগ, চুল খোলা, আর সেই ঘন কালো চুলে হাঁটুর নিচ পর্যন্ত নেমে যাওয়ায় চুলগুলো যেন চোখ সরাতেই দিচ্ছে না তাকে। অদ্ভুতভাবে বাঁধনের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে খুব ভালো করে লক্ষ্য করেছে, এই মেয়েটাকে দেখলেই তার বুকের ভেতরে কেমন যেন অস্বাভাবিক কিছু হতে থাকে। মাথা কাজ করা বন্ধ করে দেয়, রাগ হয়, আবার চোখও সরাতে পারে না। আজ রূপাকে চুল ছেড়ে থাকতে দেখে তার ভীষণ রাগ হলো, চোয়াল শক্ত হলো তার। এইভাবে চুল ছেড়ে কলেজে যাচ্ছে কেন মেয়েটা? মানুষকে কি দেখাতে চায়? তার খুব করে ইচ্ছে করছে এখনই গিয়ে একটা চর বসিয়ে তাতে দাঁত চেপে বলতে, তোর সাহস কি করে হয় চুল ছেড়ে কলেজে যাওয়ার? কিন্তু ঠিক তখনই বুকের ভেতরে বহুদিনের জমে থাকা সেই তীব্র ঘৃণাটা আবারও মাথা চাড়া দিয়ে উঠল। এই মেয়েটার জন্যই তো তাকে দেশ ছাড়তে হয়েছিল, এই মেয়েটার জন্যই তার পুরো পৃথিবীটা একসময় এলোমেলো হয়ে গিয়েছিল। আর সেই অতীতের আগুন আজও বাঁধনের ভেতরে নীরবে জ্বলছে। বাঁধন ভাবনার মাঝে অকিল তার দিকে ভ্রু কুচকে একটু অবাক আর সন্দেহ মেশানো গলায় বলে, বাঁধন, এসব কি শুনছি? তোর বোন? মানে তোর তো কোনো বোনই নেই, তাহলে বোন কোথা থেকে এলো? বাঁধন একবার থামলো না, সে সোজা পায়ে ভেতরের দিকে হাঁটতে লাগলো, একদম গভীর শান্ত মুখে, পকেটে হাত গোজা, চোখের সামনে স্থির। তারপর পেছনে না তাকিয়ে হঠাৎ একেবারে কেটে যাওয়া কণ্ঠে বলল, আমার কোনো বোন নেই। কথাটা শেষ করে সে বড় বড় পা ফেলে ভেতরের দিকে চলে গেল। তার কণ্ঠে কোনো আবেগ ছিল না, কিন্তু শব্দগুলো ভেতরে যেন একটা অদ্ভুত দূরত্ব আর কড়াকড়ি জমেছিল।
তার চলে যাওয়ার পর পরিবেশটা মুহূর্তেই থমথমে হয়ে গেল। আকাশে একটু থেমে অখিলের দিকে তাকালো, তারপর শান্ত গলায় বলল, আসলে রূপা আমার বর্তমান চাচির মেয়ে, মানে চাচির আগের পক্ষের মেয়ে। ও অখিল কিছুক্ষণ চুপ থেকে রইল, তারপর বিষয়টা পরিষ্কার হয়ে মাথা হালকা নেড়ে একটা হাসি দিল। ও আচ্ছা, বুঝেছি, সৎ বোন। সকাল 10টা বাজে, আনন্দমোহন কলেজ। রূপা, বৃষ্টি, কেয়া আর নাদিয়া ক্লাসরুমের এক কোনায় বসে আড্ডায় মগ্ন। ক্লাস শুরু হতে এখনও কিছুটা সময় বাকি, তাই পুরো ক্লাসেই ছোটোখাটো হইচই চলছে। আর বৃষ্টি তো কলেজে এসেই বাঁধনের বর্ণনা দেওয়া শুরু করে দিয়েছে। লোকটা কত লম্বা, কত হ্যান্ডসাম, কত ভয়ঙ্কর গম্ভীর, সব মিলিয়ে যেন কোনো একটা সিনেমার হিরো। বৃষ্টির মুখে বাঁধনের প্রশংসা শুনতে শুনতেই নাদিয়া হঠাৎ রূপার কোনোয় গুঁতো মেরে দুষ্টু হাসি দিয়ে শুধালো, কিরে, কি শুনছি? ঘরে এত কিউট একটা ভাই আছে, আগে বলিস নাই কেন? একটু লাইন পাতিয়ে দে না, ফ্রেন্ড থেকে সরাসরি ভাবি হয়ে যায়। রূপা বিরক্তি চোখে তাকিয়ে ঠান্ডা গলায় আওড়ালো, এত দরকার হলে তুই নিজেই গিয়ে পাটা। নাদিয়ার সাথে সাথে নাটকীয় ভঙ্গিতে বুকের উপরে হাত রেখে বলল, আরে তুই আমার ফ্রেন্ড, আর বাদন ভাই তো তোর ভাই, তুই একটু সাপোর্ট করলেই প্রেম হয়ে যাবে। বৃষ্টি এবার স্বপ্নমাখা মুখ করে বেঞ্চে হেলান দিয়ে বলল, আহা শোনা, লোকটা যতটা হ্যান্ডসাম ততটাই গম্ভীর। সারাক্ষণ মুখটা এমন করে রাখে যেন দুনিয়ার সব মানুষের উপরে রাগ করে বসে আছে। কেয়া মাথা নেড়ে বলল, বুঝতে পেরেছি, পুরো রাগি বয়টাই, কিন্তু শুনতে তো ইন্টারেস্টিং লাগছে। নাদিয়ার সাথে সাথে কেয়ার দিকে তাকিয়ে চোখ পাকিয়ে ঘোষণা দিল, তুই দেখবি কি, আগে পটাবো তো আমি, এখন থেকে দুলাভাই টাকার অভ্যাস করে নে। বৃষ্টি হো হো করে হেসে উঠল, তারপর নাটকীয় ভঙ্গিতে বলল, আরে ভাই, ওই মানুষটাকে পটানো মানে আস্ত একটা পাহাড় কাটা। আমার তো মনে হয় না বাদন ভাইয়ের কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট আছে। ওনাকে সবসময় দেখি গম্ভীর, চুপচাপ, যেন হাসতে ভুলে গিয়েছে। কেয়ার চুলে হাত বুলিয়ে আত্মবিশ্বাসী গলায় আওড়ালো, তাতে কি হয়েছে? আমি কি কম নাকি? দুইটা রোমান্টিক কথা বললেই পটিয়ে ফেলবো, দেখে নিস। ওদের এসব আজেবাজে কথা শুনে রূপার মাথা গরম হয়ে যাচ্ছিল। সে বিরক্তি হয়ে কোনোই কান চেপে ধরে দাঁত কেচিয়ে বলল, তোরা চুপ করবি? কথা বলার হলে বারান্দায় গিয়ে বল। নাদিয়া রূপার কাঁধে হাতটাকে নাটকীয় ভঙ্গিতে বলল, আহা ননদিনী, এভাবে রেগে যাচ্ছ কেন? রূপা তাতে দাঁত চেপে বসে রইল, মনে মনে ঠিক করে ফেলেছে, আর একবার কেউ বাঁধনের নামে নিলে সে আজ সত্যিই কাউকে মেরে ফেলবে। এসব ফালতু কথা শোনার একদম মোট নেই তার। ঠিক তখনই ক্লাসরুমের দরজার সামনে এসে থামলো আকাশ। মুহূর্তে পুরো ক্লাস চুপ হয়। হাতে ফাইল, মুখে সেই চিরচেনা গম্ভীর ভাব, চোখে মুখে এতটাই ইনস্ট্রাকশন যেন কেউ চাইলেই সহজে দুষ্টুমি করার সাহস পায় না। সবাই একসাথে দাঁড়িয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম স্যার। আকাশ ক্লাসের দিকে একবার ঠান্ডা চোখে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম, সিট ডাউন এভরিওয়ান। সবাই চুপচাপ বসে পড়ল। আকাশ টেবিলের উপরে ফাইলটা রেখে পুরো ক্লাসরুমে চোখ বুলালো, তারপর দুই হাতে টেবিলে রেখে করা অথচ স্পষ্ট ইংরেজি উচ্চারণে বলতে শুরু করলো, গুড মর্নিং এভরিওয়ান, আই হোপ অল অফ ইউ আর ডুইং ওয়েল। কয়েক সেকেন্ড থেমে আবার বলল, বাট রিমেম্বার ওয়ান থিং, দিস ইজ নট আ প্লেস ফর ওয়েস্টিং টাইম, দিস ইজ আ ক্লাসরুম, নট আ গসিপ জোন। কথাটা বলেই সে ক্লাসের কয়েকজনের দিকে কড়া চোখে তাকালো, সাথে সাথে সবাই সোজা হয়ে বসে গেল। আকাশ এবার বই খুলতে খুলতে বলল, নাও টেক আউট ইউর বুকস, অ্যান্ড ইয়েস, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনি এক্সকিউজ অ্যাবাউট ইনকমপ্লিট লেসন টুডে। তার কথাটা ধীরে ধীরে আরও কঠিন হয়ে উঠল। ইফ এভরিওয়ান ইজ আনপ্রিপেয়ার্ড, দেন বি রেডি টু লিভ মাই ক্লাস ইমিডিয়েটলি। আই হেট ইরেসপন্সিবিলিটি। পুরো ক্লাসরুম মুহূর্তেই থমথমে হয়ে গেল। যে যার বই বের করতেই ব্যস্ত হয়ে পড়ল। বৃষ্টি ধীরে ধীরে রূপার কানের কাছে মুখ এনে আতঙ্কিত গলায় ফিসফিস করে বলল, এই রে, এখন কি হবে? আমি তো পড়াই শিখি নাই। রূপা বইয়ের দিকে তাকাতেই ঠান্ডা গলায় আওড়ালো, তাহলে বসে বসে ঘোড়ার ডিম খাও, কারণ মাপের আশা তুমি আমার ভাইয়ের কাছ থেকে করো না। আমার ভাইয়া মাফ করার মতো মানুষই না। সে তো তোমাকে নতুন করে বলতে হবে না, তুমি ভালো করেই জানো আকাশ ভাইয়া কেমন। বৃষ্টির বুকের ভেতরে থকথক করে হয়ে গেল। ভয়ে তার মুখটা একদম নিষ্পাপ হয়ে গিয়েছে। এমন ভাব করছে যেন ভাজা মাছটা উল্টে খেতেও জানে না। এদিকে আকাশ একে একে সবার কাছ থেকে পড়া নিতে শুরু করলো। কেউ ঠিকঠাক উত্তর দিতে পারছে, আবার কেউ আটকে যাচ্ছে। যারা পারছে না তাদের কাউকে দাঁড় করিয়ে রেখেছে, কাউকে কান ধরে দাঁড়াতে বলেছে। পুরো ক্লাসে থমথমে পরিবেশ। রূপাকে জিজ্ঞেস করা হলে সে অনায়াসে উত্তর দিয়ে দিল। আগে পড়া শিখে এসেছিল। আকাশও কিছু না বলে মাথা নেড়ে এগিয়ে গেল সামনে। এবার পালা এলো বৃষ্টির। মুহূর্তে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে বড় বড় ঢোক গিলতে লাগলো, হাত পা ঠান্ডা হয়ে আসছে ভয়। আকাশ বই থেকে চোখ তুলে সোজা বৃষ্টির দিকে তাকালো, তারপর গম্ভীর কড়া কণ্ঠে প্রশ্ন করলো, মিস বৃষ্টি, অ্যান্সার মি। বৃষ্টি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মনে হলো এখনই কান্না করে দিবে। কয়েক সেকেন্ড পর আমতা করে কাপা গলায় বলল, স্যার, ইয়ে মানে শিখি নাই। আকাশ এক সেকেন্ডও দেরি করলো না। তার চোয়াল শক্ত হয়ে এলো। তারপর ঠান্ডা অথচ ভয়ঙ্কর কণ্ঠে আদেশ চলল, স্ট্যান্ড আপ প্রপারলি অ্যান্ড হোল্ড ইউর ইয়ার্স। বৃষ্টি হতভম্ব হয়ে তাকালো।
আকাশ এবার আরও কঠিন গলায় শুধালো, ডিডেন্ট ইউ হেয়ার মি? বৃষ্টি কেঁপে উঠে তড়িঘড়ি করে কান ধরে দাঁড়িয়ে গেল। পুরো ক্লাস চুপ, আর রূপা পাশে থেকে মুখ চিপে হাসি আটকানোর চেষ্টা করছে। হঠাৎ কি যেন মনে হতেই আকাশ আবারও বৃষ্টির দিকে তাকালো। বৃষ্টি তখনও কান ধরে দাঁড়িয়ে আছে, মুখটা এমন করে রেখেছে যেন পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ সেই। আকাশ কয়েক সেকেন্ড চুপচাপ তার দিকে তাকিয়ে থেকে গম্ভীর ঠান্ডা কণ্ঠে বলল, মিস বৃষ্টি, ক্লাস শেষে আপনার বাবার নাম্বারটা আমার কেবিনে দিয়ে যাবেন। কথাটা শুনে বৃষ্টির হাত পা যেন বরফ হয়ে গেল, কলিজাটা ধক করে উঠল তার। এই লোকটা তার বাবার নাম্বার চাইছে কেন? পড়া পারেনি বলে কি বাসায় কমপ্লেন করবে? বাবা যদি জানতে পারে সে পড়া না শিখে কলেজে আসে, তাহলে তার রক্ষে নেই। বৃষ্টি ধীরে ধীরে মুখ তুলে আকাশের দিকে তাকালো। মুখটা একদম পুঁটি মাছের মতো হয়ে গিয়েছে, চোখ দুটোতে স্পষ্ট আতঙ্ক, বুকের ভেতরে ধকধক শব্দ, যেন সে নিজেই শুনতে পাচ্ছে। তার অসহায় চেহারা দেখেই মনে হচ্ছে মুখে কিছু না বললেও চোখ দিয়ে মিনতি করেছে। স্যার প্লিজ, এবারের মতো মাফ করে দিন, আর হবে না। বৃষ্টির সেই অসহায় নিষ্পাপ মুখটা দেখে আকাশের ভেতরে অদ্ভুত একটা মজা কাজ করলো। মেয়েটা ভয় পেলেই কেন জানে আরও বেশি কিউট লাগে। তবে মুখে তার কিছুই প্রকাশ পেল না, বরং আরও গভীর মুখ করে বউয়ের দিকে তাকালো সে, আর মনে মনে ঠাট্টা হাসি দিয়ে বলল, ক্লাসে পড়া না পাওয়া তাই না? দাঁড়াও, মজা দেখাচ্ছি তোমাকে। ক্লাস শেষ হলেও বৃষ্টি আর আকাশের কেবিনে যাওয়ার সাহস পেল না। যা হবার হবে, তবুও কোনোভাবেই নিজে বাবার নাম্বার আকাশকে দিতে পারবে না। লোকটা যদি সত্যিই বাসায় কমপ্লেন করে দেয় তাহলে আজ তার জীবন শেষ। কলেজ ছুটির পর আকাশ, টুপা আর বৃষ্টিকে সাথে নিয়েই বাড়ি ফিরল। গাড়ির ভেতরে তিনজনই বেশ চুপচুপ, সারাদিনের ক্লান্তিতে সবাই ক্লান্ত। বাড়িতে ফিরে বৃষ্টি সোজা রুমে ঢুকে ব্যাগটা বিছানা ছুঁড়ে ফেলল। তারপর জামা কাপড় নিয়ে কোনো কথা না বলেই ওয়াশরুমে ঢুকে গেল। এদিকে রূপা যেন রুমে ঢুকেই চারিপাশে তাকাতে লাগলো। তার চোখ প্রথমেই ক্যান্ডিকে খুঁজল, কিন্তু রুমের কোথাও ক্যান্ডিকে দেখা গেল না। বিছানার পাশে নেই, সোফাই নেই, আশেপাশে কোথাও নেই। রূপার বুকের ভেতরটা ধক করে উঠল। ক্যান্ডি তো সাধারণত রুম ছেড়ে কোথাও যায় না। সে তাড়াহুড়ো করে ড্রেসও না খুলে বেলকনিতে চলে এলো, কিন্তু সেখানেও ক্যান্ডি নেই। মুহূর্তে তার বুকের ভেতরটা ভয় জমতে শুরু করলো। সে প্রায় দৌড়াতে দৌড়াতে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে বসে টিভি দেখেছিলেন রজনী রহমান। রূপা হাঁপাতে হাঁপাতে তার সামনে এসে উদ্বিগ্ন গলায় শুধালো, আম্মু, ক্যান্ডিকে দেখেছো? রজনী রহমান টিভি থেকে চোখ সরিয়ে অবাক হয়ে বললেন, না তো, কেন, রুমে নেই? রূপার কণ্ঠ এবার স্পষ্ট অস্থিরতা ফুটে উঠল, না মা, কোথাও নেই। ঠিক তখনই উপরতলা থেকে সিঁড়ি বেয়ে নামতে নামতে শান্তা বলল, ক্যান্ডিকে আমি বাঁধন ভাইয়ের রুমের দরজার সামনে বসে থাকতে দেখেছিলাম। হয়তো ভাইয়ের রুমে ঢুকে পড়েছে, গিয়ে দেখে আয়। বাঁধনের রুম কথাটা কানে যেতেই রূপার বুকের ভেতরটা ধক করে উঠল। ভয় তার গলা শুকিয়ে এলো। সে অজান্তেই জিভ দিয়ে ঠোঁট ভেজাতে লাগলো। বাঁধনের রুমে যাওয়ার কথা ভাবলেই তার বুকটা কেঁপে উঠেছে। লোকটার সামনে দাঁড়ানোই কঠিন, আর এখন সরাসরি তার রুমে যেতে হবে। কিন্তু ঠিক তখনই হঠাৎ রূপার মনে পড়ে গেল সেদিনের কথা, যেদিন সে ক্যান্ডিকে রাস্তা থেকে তুলেছিল। সেদিন বাঁধন খরগোশটাকে দেখে এমনভাবে নাক মুখ কুচকে ফেলেছিল যেন জীবনের সবচেয়ে বিরক্তিকর কিছু দেখেছে। তাহলে আজ যদি সত্যিই ক্যান্ডি তার রুমে ঢুকে থাকে, আর যদি বাঁধন ভাইয়া রাগ করে ক্যান্ডিকে বেলকুড়িতে দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। ভাবনাটা মাথায় আসতেই রূপার বুকের ভেতরটাই যেন রক্ত শুকিয়ে গেল। ক্যান্ডিকে হারানোর ভয় মুহূর্তেই তার মধ্যে সব ভয়কে হার মানিয়ে দিল। সে আর এক সেকেন্ডও দেরি করলো না, প্রায় দৌড়ে সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো, সোজা বাঁধনের রুমের দিকে। রূপা দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বাঁধনের রুমের দরজার সামনে থামলো। দরজাটা হালকা খোলা ছিল। সে ধীরে ধীরে ভেতরে ঢুকেই পাগলের মতো চারিপাশে তাকাতে লাগলো। ঠিক তখনই তার চোখে গিয়ে আটকালো বাঁধনের ওপরে, পরিপাটি করে গোছানো টেবিলটার ওপরে। সেখানে চুপচাপ হয়ে গোল হয়ে বসে আছে ক্যান্ডি, যেন পৃথিবীর কোনো চিন্তাই নেই তার। ক্যান্ডিকে একদম সুস্থ দেখে রূপা চোখ বন্ধ করে গম্ভীর একটা শান্তির নিঃশ্বাস ফেলল। মনে হলো বুকের ভেতর থেকে একটা বিশাল পাথর নেমে গিয়েছে। সে ধীরে ধীরে চোখ খুলে আবারও চারিপাশে তাকালো। রুমে বাঁধন নেই, তবে ওয়াশরুমের ভেতর থেকে চিরচির পানি পড়ার শব্দ ভেসে আসছে। বুঝেই যাচ্ছে বাঁধন ভেতরে আছে। মুহূর্তে রূপার বুকটা আবার ধক করে উঠল। তবুও ক্যান্ডিকে নিতে হবে। ঠিক তখনই হঠাৎ তার চোখ ঘুরে গেল পুরো রুমটার দিকে। এই প্রথম সে বাঁধনের রুমে এসেছে। ছোটবেলায় কখনো এসেছিল কিনা তার মনে নেই, তবে যতদূর মনে পড়েছে এই রুমটা সবসময় বন্ধই দেখেছে। বাঁধন বিদেশে থাকার সময় তো দরজায় সবসময় তালা চলতে দেখত, কিন্তু আজ রুমটার ভেতরে ঢুকে রূপা কয়েক মুহূর্তের জন্য একদম থমকে গেল। পুরো রুমটা যেন কোনো দামি ম্যাগাজিনের ছবি থেকে তুলে আনা। চারিপাশে এত নিখুঁতভাবে গোছানো যে বিশ্বাস হয় না এটা কোনো ছেলের রুম। বড় কিং সাইজ বেডটা একদম টানটান হয়ে গোছানো, সাদা কালো কম্বিনেশনের চাদরে একটুও ভাঁজ নেই। রুমের একপাশে বিশাল বুকসেলফ,
সেখানে সারি সারি ইংরেজি বই, ফাইল আর কিছু মডেল সুন্দর করে সাজানো। দেওয়ালে দামি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর্ট ফ্রেমে ঝুলছে এক কোনায় রাখা আধুনিক ডিজাইনের ল্যাম্পটা পুরো রুমে নরম সোনালি আলো ছড়িয়ে দিয়েছে। বড় ক্লাসের জানালার পাশে কালো লেদারের একটা ছোপা, সামনে ছোট টেবিলে কয়েকটা ফাইল, ঘড়ি আর একটা দামি গাড়ি চাবি রাখা। আর বাঁধনের কাছের টেবিলটা, সেটা এতটাই নিখুঁতভাবে গোছানো যে দেখে মনে হচ্ছে কেউ প্রতিদিন স্কেল দিয়ে মেপে জিনিস রাখে। দামি ল্যাপটপ, ওয়্যারলেস হেডফোন, কালো রঙের ঘড়ি, কিছু অফিসের ফাইল আর পাশে একটা সিলভার কলমদানি। পুরো রুমে একটা ঠান্ডা পুরুষালী গন্ধ ছড়িয়ে আছে। অদ্ভুতভাবে সেই গন্ধটা রূপার বুকের ভেতরে যেন কম্পন তুলিয়ে ধরলো। সে ধীরে ধীরে চারিপাশে তাকিয়ে মনে মনে একটাই কথা ভাবলো, মানুষটা যেমন ভয়ঙ্কর গম্ভীর, তার রুমটাও ঠিক তেমন। রূপার ভাবনার মাঝেই ক্যান্ডি হঠাৎ ছোট্ট একটা লাফ দিয়ে টেবিলের উপরে নড়ে উঠল। তার পা মাটিতে ছুঁই ছুঁই করে কাঁপছে আর ছোট কান দুটো বারবার নাড়ছে। রূপার চোখে তখনই গিয়ে পড়লো ওর দিকে। মুহূর্তেই বুকের ভেতরটা আবার ধক করে উঠল, কারণ ক্যান্ডি যেখানে দাঁড়িয়ে আছে তার ঠিক পাশেই বাঁধনের ল্যাপটপটা রাখা। একটু এদিক ওদিকে হলেই সরাসরি ধাক্কা খাবে, আর এত উঁচু থেকে পড়লে ল্যাপটপটা ভাঙবে নিশ্চয়। রূপার শ্বাস আটকে গেল, সে বড় বড় ঢোক গিলতে লাগলো। হাত দুটো অস্থির হয়ে উঠল। দৌড়ে গিয়ে ক্যান্ডিকে থামানোর চেষ্টা করলো, কিন্তু ভয়ে আর তাড়াহুড়োয় গলার স্বর কেঁপে উঠল। ক্যান্ডি সোনাবাবু, নেমে আসো প্লিজ। কথাটা শেষ হলো না ঠিক মতো। ক্যান্ডি তখনই ছোট্ট শরীরটা ঘুরিয়ে নামতে গেল, আর ঠিক সেই মুহূর্তে তার এক পা ল্যাপটপের কোণা লেগে গেল। আর সেকেন্ডের জন্য সময় যেন থেমে গেল। ল্যাপটপটা টেবিলের কিনারা থেকে দুলে উঠল। রূপার চোখ বড় হয়ে গেল আতঙ্কে। পরের মুহূর্তেই ঠাস, ল্যাপটপটা সোজা মেঝেতে আছড়ে পড়ল। ল্যাপটপটা মেঝেতে পড়তেই পরের মুহূর্তেই স্ক্রিনের গ্লাস চূর্ণ বিচ্ছিন্ন হয়ে সাদা ফ্লোর জুড়ে ছড়িয়ে পড়ল। টুকরো টুকরো কাচের শব্দে যেন সরাসরি এসে রূপার বুকের ভেতরে বাঁধল। সে ভয়তে কাঁপতে লাগলো, শ্বাস আটকে আসতে ঠিক তখনই কানটি আবারও ছোট্ট করে নড়ল। টেবিলের ওপরে থাকা কলমদানিটা দুলে উঠল, টুক করে সেটাও গড়িয়ে পড়ল মেঝেতে। রূপার মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, চারিপাশ ঝাপসা লাগছে, পুরো পৃথিবীটা যেন ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। বাঁধন যদি এসব দেখে ফেলে তাহলে তার আজ রক্ষা নেই। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। রূপার বুকের ভেতরটা ধপ করে কেঁপে উঠল। ধীরে ধীরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো বাঁধন। পরনে নেভি ব্লু শার্ট, হাতা দুটো নিখুঁতভাবে কোণি পর্যন্ত গোটানো, শার্টের উপরে দুইটা বোতাম খোলা। সেখানে থেকে উকি দিচ্ছে তার ফর্সা শক্ত বুকের অংশ, যেটা দেখে ভয়ঙ্কর রকমের পুরুষালী আকর্ষণ এনে দিয়েছে। নিচের সাদা প্যান্ট আর সাদা জুতো, পুরো মানুষটাকে যেন অদ্ভুত পরিষ্কার আর আভিজাত লাগছে। চুলগুলো ভেজা ভেজা, কিছুটা এলোমেলো হয়ে কপালের ওপরে পড়ে আছে। মুখে এখনো পানির ফোঁটা লেগে আছে। আলো পড়তেই সেগুলো চিকচিক করে উঠেছে তার ফর্সা ত্বকের ওপরে। বাম হাতের কবজির নিচে আঁকা কালো টাটুটা যেন হীরার মতো ঝিলিক দিচ্ছে। তার ধারালো চোয়াল, গভীর চোখে আর ঠান্ডা গম্ভীর মুখে মিলিয়ে মানুষটাকে এতটাই মারাত্মক আকর্ষণীয় লাগছে যে কয়েক সেকেন্ডের জন্য রূপা নিজের ভয়টাই ভুলে গেল। হা করে বাঁধনের দিকে তাকিয়ে রইল, মনে হচ্ছে যে কোনো সিনেমার ভয়ঙ্কর রকম সুন্দর হঠাৎ বাস্তবে সামনে এসে দাঁড়িয়েছে। বাঁধনে চোখ গিয়ে থামলো রূপার ওপরে। সকালে সেই কলেজ ড্রেস এখনও গায়ে, মাথায় সাদা পানি, হেয়ার ব্যান্ডটাও আছে, তবে সকালের ফ্রেশ মুখটা আর নেই। এখন মুখটা ক্লান্ত, ভীত আর নিষ্পাপ লাগছে। চোখ দুটোতেই স্পষ্ট ভয় জমে আছে অদ্ভুতভাবে। এই অদ্ভুত অসহায় রূপটাই মেয়েটাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। বাঁধন না চাইতেও কয়েক সেকেন্ড তাকিয়ে রইল তার দিকে, কিন্তু ঠিক পর মুহূর্তেই তার চোখের গিয়ে আটকালো মেঝেতে সাদা ফ্লোরের উপরে পড়ে আছে তার ভাঙা ল্যাপটপ। স্ক্রিনটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে চারিদিকে ছড়িয়ে আছে কাচের টুকরোর মতো অংশ। মুহূর্তে বাঁধনের শান্ত চোখ দুটো জ্বলে উঠল, গোলমরিচের মতো লাল হয়ে উঠতে লাগলো তার চোখ দুষ্টি। এই ল্যাপটপটা সে সরকার থেকে পেয়েছে মাত্র কিছুদিন আগে, আর এর মধ্যেই সেটা এমনভাবে ভেঙে গেল। তার জোয়াল শক্ত হয়ে উঠল, শিরাগুলো ফুলে উঠতে লাগলো রাগে। সে আগুন ঝরা চোখে ধীরে ধীরে রূপার দিকে তাকালো, যেন এখনই মেয়েটাকে তুলে আছাড় মেরে ফেলবে। বাঁধনের সে ভয়ঙ্কর রাগে দৃষ্টি দেখে রূপার বুকটা যেন পুরো পৃথিবীটাই কেঁপে উঠল। তার হাত পা ঠান্ডা হয়ে এলো, শ্বাস আটকে যাচ্ছে, মনে হচ্ছে এখনই কান্না করে দিবে। বাঁধন রাগে কিছু বলতে যাবে, ঠিক তখনই তার চোখে গিয়ে পড়লো টেবিলের ওপরে। সেখানে নিশ্চুপ হয়ে রয়ে আছে সে। ক্যান্ডি ছোট্ট কান দুটো নাড়ছে ধীরে ধীরে। মুহূর্তে রূপার বুঝতে বাকি রইল না, এই ছোট্ট খরগোশটাই তার ল্যাপটপটা টেবিল থেকে ফেলে দিয়েছে। সে রাগে নিজের ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিতে লাগলো। তারপর ধীরে ধীরে আগুন ঝরা চোখ তুলে তাকালো ক্যান্ডির দিকে। ছোট্ট খরগোশটা টেবিলের উপরে নিশ্চুপ হয়ে বসে আছে। এক ঝটকায় সে টেবিলের সামনে গিয়ে ক্যান্ডিকে দুই হাতের মুঠোয় শক্ত করে খামচে ধরল। হঠাৎ এমন শক্ত চাপে ক্যান্ডি ব্যথায় কুকিয়ে উঠল। ছোট্ট শরীরটা ভয় কাঁপছে, পা দুটো ছটফট করছে। বাঁধন দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, হাউ ডেয়ার ইউ, বিচ্ছু একটা বাচ্চা, তোর এত সাহস আমার জিনিস ভাঙার!
তার গলার ভয়ঙ্কর রাগে পুরো রুমটা যেন থমকে গেল। পরের মুহূর্তে সে ক্যান্ডিকে সজোরে মেঝেতে আছাড় মারার জন্য হাতে তুলল, আর ঠিক তখনই রূপার মনে হলো কেউ যেন তার বুকের ভেতরটা তীর তাক করে ধরেছে। সে দৌড়ে এসে বাঁধনের সামনে হাঁটু করে বসে পড়ল। তার লম্বা কোনো চুলগুলো এলোমেলো হয়ে সাদা ফ্লোরে ছড়িয়ে পড়ল। কাঁপতে কাঁপতে সে 2 হাত জোর করে চোখ বেয়ে টপটপ করে পানি ফেলে গড়িয়ে পড়েছে। কান্না ভিজা কাপা কণ্ঠে সে বাঁধনের দিকে তাকিয়ে মিনতি করে বলল, ওকে মারবেন না প্লিজ, ও ছোট একটা অবুঝ বাচ্চা, ও না বুঝে ভেঙে ফেলেছে, প্লিজ ওকে কিছু করবেন না, আল্লাহর দোহাই লাগে। বাঁধনের হাত মাঝপথে আচমকা থমকে যায়। গাড় বাঁকিয়ে রূপার দিকে তাকায়। মেয়েটা কাঁদতে কাঁদতে চোখ দুটো জবা ফুলের মতো লাল করে ফেলেছে, এখনও অবরিল কাছে। গাল দুটো লাল হয়ে উঠেছে, চোখ দুটো তীব্র ভয়ে তিরতির করে কাঁপছে। রূপার এই মায়াবী অশ্রুসিক্ত মুখটা দেখে বাঁধনের বুকের অদ্ভুত কেন জানি একটা নেশা লেগে যায়। ভেতরে চড়া রাগটা অজান্তেই একদম শিথিল হয়ে আসে। সে হাত আলগা করে ক্যান্ডিকে ছেড়ে দেয়। ক্যান্ডি ছাড়া পেয়ে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। রূপা কিছু বুঝে ওঠার আগেই বাঁধন শক্ত মুঠোই তার হাতটা ধরে। এক চরম ঝাটকায় রূপাকে ফ্লোর থেকে তুলে সোজা দেওয়ালের সাথে পিষে ধরে। বাঁধন তার মুখটা রূপার মুখের একদম কাছে নিয়ে আসে, এতটাই কাছে যে একে অপরের তপ্ত নিঃশ্বাস একদম গা ছুঁয়ে যায়। হঠাৎ করে বাঁধন তাকে এভাবে দেওয়ালের সাথে চেপে ধরলো কেন ভেবে রূপার দম বন্ধ হওয়ার উপক্রম হয়। সে ছাড়া পাওয়ার জন্য 2 হাত দিয়ে পাগল হয়ে ছটফট করতে থাকে, কিন্তু বাঁধনের শরীরে তীব্র পুরুষালী ঘ্রাণ তার নাক বেয়ে যেন একদম কলিজার ভেতরে ঢুকে যায়। ভয়ের আর এক অজানা অনুভূতিতে রূপার পুরো শরীর অবশ হয়ে আসে। বাঁধন রূপার চোখের দিকে তাকিয়ে বলে, রূপ দেখিয়ে ম্যাট বানাতে চাস? নিজেকে কি ভাবিস তুই? একটা কথা কান খুলে শুনে রাখ, পৃথিবীর সব ছেলে তোর জন্য পাগল হয়ে গেলেও আই ডোন্ট কেয়ার। এই জাওয়াত অধীর বাঁধন কোনোদিন কারোর জন্য পাগল হয়নি, আর না কোনোদিন হবে। এই বাঁধনের মনে তোর জন্য ভালোবাসা না, শুধু ঘৃণাটুকুই বেঁচে আছে। সো ডোন্ট ট্রাই টু প্লে উইথ মি। বাঁধন এই রহস্যময় কথার মানে বোঝে না রূপা। অষ্ট চোখে অবাক হয়ে তার দিকেই তাকায়, কিন্তু মুখে উত্তর দেওয়ার মতো সাহস পায় না। বাঁধন ফের বলে, কি হলো, কথা বলছিস না কেন? ডোন্ট ইউ হ্যাভ এনি ওয়ার্ড? রূপা নিজের কাঁপতে থাকা কণ্ঠটাকে কোনো মতো সামনে নিয়ে শোধায়, কি বলছেন ভাইয়া এসব? বাঁধন এক চিলতে বাঁকা হেসে বলে, বুঝতে পারছিস না কি বলছি? আর ইউ আন্ডার ইজ ফিডার খাস? রূপা কিছুতেই বুঝতে পারছে না বাঁধন হঠাৎ এমন খ্যাপাটে আচরণ করছে কেন। বাঁধনের চোখ দুটো রক্তবর্ণ লাল হয়ে উঠেছে। সেই চোখে এক অদ্ভুত মাতাল করা নেশা, যা সম্পূর্ণ রূপার ওপরে আটকে আছে। রূপার এই অসহায় আকুল চাহনি বাঁধনের হার্টে গিয়ে তীব্র তীরের মতো লাগে। সে নিচের ভেতরে পরিষ্কার বুঝতে পারছে না মেয়েটাকে এত কাছ থেকে দেখলেই কেন জানি ম্যাড হয়ে যাচ্ছে। সে নিজের ওপরে থেকে সমস্ত কন্ট্রোল হারিয়ে ফেলে। বাঁধনের এত কাছের উপস্থিতিতে রূপার শরীর একদম অবশ হয়ে আসছে। ভয়ে আর এক অজানা তীব্র অনুভূতিতে তার প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা হয়। বাঁধন রূপার এই নাজুক আর কাবু অবস্থাটা ঝটপট বুঝে নেয়। সে এক ঝটকায় উল্টো করে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে যথাযথ স্বাভাবিক করে গম্ভীর কণ্ঠে বলে, আমার ল্যাপটপ ভেঙে দিলে ওই বিচ্ছু একটা বাচ্চা। ওই ল্যাপটপের দাম কত জানিস? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? রূপা নিচে ধকধক করতে থাকা বুকে হাত রেখে বড় বড় শ্বাস নেয়। নিজেকে কোনো মতো একটু সামনে নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ও ইচ্ছা করে কিছু করেনি, ভুলে পড়ে গিয়েছে। বাঁধন রূপার দিকে আবারও শটান করে তাকায়। তার চোখের দিকে তাকিয়ে রাগে কণ্ঠে বলে, ওইটা আমার গভর্নমেন্ট থেকে দেওয়া অফিসিয়াল ল্যাপটপ ছিল, মাত্র কিছুদিন হলো। এখন আমি ওদেরকে কি জবাব দেব? হোয়াট শুড আই সে? বলবো একটা বিচ্ছু, একটা বাচ্চা এটা নষ্ট করে ফেলেছে? রূপা চরম অপরাধের মতো মাথা নিচু করে ফেললো, নিজের হাত দুটো মুঠো শক্ত করে নেয়। একদম নিচু কণ্ঠে বলে, সরি ভাইয়া। এই একটা শব্দ শোনা মাত্রই বাঁধনের ভেতরে দমে যাওয়া রাগটা যেন আবারও দাউ দাউ করে জ্বলে ওঠে। রূপাকে আবারও দেওয়ালের সাথে সজোরে চেপে ধরে বাঁধন নিজের মুখটা তার মুখের একদম ইঞ্চিখানেক দূরত্বে এনে ক্ষিপ্ত কণ্ঠে বলে, থাপড়ে গাল লাল করে দেব। তোকে বলেছি না আমাকে ভাইয়া ডাকবি না? হাউ ডেয়ার ইউ! সাহস কি করে হয় আমাকে ভাই ডাকার? ডুগরে কেঁদে দেয় রূপা। তার চোখের অবিরল পানি বাঁধনের বুকের সাথে লেপটে আছে। সে চোখ বুজে শটপট করতে করতে আকুল কণ্ঠে বলে, রুমে যাব আমি, ছাড়ুন আমাকে। আর আমি আপনার ল্যাপটপ কিনে দেব 1 সপ্তাহের মধ্যে। মস্তিষ্কে দাউ দাউ করে জ্বলে ওঠে বাঁধনের। বুকের ভেতরে চেপে থাকা তীব্র ক্ষোভ, অহংকার আর নিমিষে চারা দিয়ে ওঠে। চোখের মণি দুটো রাগে অস্থির হয়ে যায়। সে রূপার অবাধ্য চোখের দিকে তাকিয়ে ধিক্কার কণ্ঠে বলে, কি বললি, কিনে দিবি? কত দামের জানিস? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? তোর বাবারও যোগ্যতা নেই এই ল্যাপটপ কিনে দেওয়ার। তোর বাবার যোগ্যতা নেই বললেই তো তোর মা লোভে আমার বাবার কাছে এসেছে, আর তুই কিনে আমার ল্যাপটপ কিনে দিবি? হাউ সো ফানি! বাঁধনের এত কাছে এক মুহূর্ত দম নিতে পারছে না রূপা। বাঁধনের শরীরের তীব্রখানির মুখে তপ্ত তড়িৎ নিঃশ্বাসে তাকে জ্যান্ত মেরে ফেলেছে। প্রতি সেকেন্ডে তার ভিতরের সমস্ত শক্তি ফুরিয়ে আসছে। সে দেওয়ালের শক্ত পিলেস্তরের সাথে নিজের শরীরটাকে আরও বেশি লেপটে দিয়ে কাতর কণ্ঠে বলে, ছাড়ুন প্লিজ,
রূপার ছটফটানি বাঁধনের মনে এক তীব্র ক্রোর আনন্দ দিচ্ছে। নিজের চওড়া স্বভাবের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে সে আরও এগিয়ে আসে। মেয়েটাকে যেন নিজের সমস্ত পৌরুষ শক্তির নিচে একদম বিলীন করে দিতে চায়। রূপার থরথর করে কাঁপতে থাকা ঠোঁটে একদম মুখোমুখি নিজের ঠোঁটজোড়া এনে এক দৃষ্টিতে তাকিয়ে একদম নিজ গম্ভীর স্বরে বলে, যদি না ছাড়ি। কথাটা শেষ হতেই রূপার পুরো শরীরটা নিস্তেজ হয়ে ঢলে পড়ল বাঁধনের শক্ত বুকের উপরে। জীবনে কোনো পুরুষ মানুষ তার এত সীমানার কাছে এসেছে, এতটা নিবিড়ভাবে তাকে অবরুদ্ধ করেছে। পুরুষের শরীরের অচেনা তীব্র সুবাস, মুখের তপ্ত নিঃশ্বাসের ঝাপটা রূপার চেনা জগৎটাকে এক নিমিষে উলটপালট করে দিল। 1 সেকেন্ডে 2 সেকেন্ডে মাথার ভেতরে সবকিছু কেমন যেন ফাঁকা হয়ে এলো। স্নায়ুর ওপর থেকে সমস্ত জোড়া হারিয়ে একটা গভীর ক্লান্তিতে গান হারিয়ে পড়ে গেল সে। রূপার মেঘপরণ লম্বা চুলের গোছা বাঁধনের শার্টের বোতামটাকে আটকে চারিপাশে জুড়ে ছড়িয়ে আছে। মেয়েটার এমন অবাধ্য নৈকট্যে বাঁধনের বুকের ভেতরটা থুকপুকানি আচমকা তীব্র গতিতে বাঁচতে লাগলো। সম্পূর্ণ নিথর হয়ে মেয়েটা ঢলে আছে বাঁধনের শক্ত বুকে। শরীরে কোথাও কোনো স্পন্দন নেই, নেই সামান্যতম নড়াচড়া। বাঁধন রূপার অবশ মাথাটাও নিজের বুক থেকে আলতো করে ধরে সোজা করার চেষ্টা করতেই শরীরটা মেঝেতে পড়ে যেতে নিল। মুহূর্তে অসতর্কতায় বাঁধন দু হাতে তার নরম কোমর জড়িয়ে নেয়। মেয়েটার পুরো শরীরটা এখন শূন্যতায় মধ্যে ঝুলে যায়। বাঁধন স্তব্ধ হয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে রূপার মুখের দিকে। বন্ধ চোখের পাতায় পানি লেপটে আছে, ঘন চোখের পাপড়িগুলো কান্নায় ভিজে একাকার। নিষ্পাপ কোনো বাচ্চার মতো দেখাচ্ছে তাকে। চেতনা হারানো ওই রূপসী মেয়েটাকে দেখতে এই মুহূর্তে আরও অদ্ভুত আকর্ষণীয় সুন্দর লাগছে, যা দেখে বাঁধনের ভেতরে সুপ্ত আবেগ চারা দিয়ে বুকে যেন এক প্রলয় ঝড় তুলে দিল। এক ঝটকায় নিজের কোলপাচাই তুলে নেয় রূপাকে। রূপা ঘরের দিকে পা বাড়াতে বাড়াতে চরম বিরক্তিমাখা চড়া কণ্ঠে বলে, মেয়েটা কি খায় না কিছু? কথায় কথায় এমন জ্ঞান হারিয়ে ফেলে কেন? ইটস সো অ্যানোয়িং। অবচেতন রূপাকে কোলপাচাই জড়িয়ে সোজা রূপার নিজের শান্ত স্নিগ্ধ রুমে নিয়ে আসে বাঁধন। বৃষ্টি ততক্ষণে শাওয়ার শেষ করে ভেজা চুলে ফ্রেশ হয়ে রুমে ফিরে এসেছে। বাঁধনের আলতো ছোঁয়ায় রূপাকে বিছানায় তাকে নরম তোষকে সাবধানে শুইয়ে দিল। ঠিক তখনই বৃষ্টি বেলকনি থেকে ঘরের ভেতরে পা রাখতেই এই অভাবনীয় দৃশ্য দেখে মারাত্মক স্তব্ধতায় থমকে যায়। সে কাঁপা কাঁপা ঠোঁটে অস্পষ্ট গলায় বলে, রূপার কি হয়েছে? বাঁধন এক পলক বৃষ্টির দিকে তাকাই, নিজের স্বভাবসুলভ রুক্ষ গাম্ভীর্য ধরে রাখা চড়া কণ্ঠে বলে, জ্ঞান হারিয়েছে, মুখে পানি দাও, ঠিক চলে আসবে। অ্যান্ড হ্যাঁ, জ্ঞান আসলে বলবে ঠিক মতো খেতে। শি ইজ সো উইক। কথাটা শেষ করে ঘর থেকে তড়িৎ গতিতে বেরিয়ে যায় বাঁধন। বৃষ্টি কয়েক মুহূর্তে স্তব্ধ হয়ে মুহূর্তের মতো দাঁড়িয়ে থাকে। নিজের ভেতরে জড়তা কাটিয়ে সোজা ঠান্ডা পানি এনে রূপার ফ্যাকাশে মুখে আলতো করে ছিটিয়ে দেয়। রূপা কপাল কুচকে একটা গভীর অস্বস্তি নিয়ে আস্তে আস্তে চোখ খুলে। কোথায় আছে বোঝার চেষ্টা করলে রূপা। বিছানার পাশে বসে বৃষ্টি কপালে হাত দিয়ে বেশ উদ্গ্রীব হয়ে শুধায়, কিরে, কি এমন হয়েছিল যে তুই আবার জ্ঞান হারিয়েছিস? সব স্মৃতি যেন এক ঝটকায় মগজে ফিরে পেল রূপা। মনে পড়ে গেল সব কিছু। বাঁধনের একদম কাছে আসা তার পুরুষালী শরীরের মাদকতায় ঘ্রাণ, সব কিছুই যেন তাকে এক অদ্ভুত অস্থিরতায় অতল গহ্বরে ফেলে দিয়েছিল। রূপাকে এমন নিঝুপ হয়ে চুপচাপ বসে থাকতে দেখে বৃষ্টি পুনরায় বলে, কি হলো বল? রূপা নিজের ভেতরে প্রবল ছটফটানি নিমিষে আড়াল করে নিল। মলিন ঠোঁটে স্নান হাসি ফুটিয়ে বলল, কিছু হয়নি শুধু। নিমিষেই দুই ভ্রু কুচকে তাকায় বৃষ্টি। তীব্র কৌতূহলে জানতে চাইল, শুধু কি? এক বুক দীর্ঘশ্বাস ফেলে রূপা খুব ধীর গলায় বলে, কাণ্ডে বাঁধন ভাইয়ের ল্যাপটপ ভেঙে ফেলেছে। বৃষ্টির চোখ যেন ধাক্কা খেলো, কপালে উঠে গেল। তীব্র বিস্ময়ে বলে, কি বলিস? রূপা বিছানা ছেড়ে উঠে বসতে বসতে বলে, হ্যাঁ রে, উনি দারুণ খেপে গিয়েছে। আমার এখন কিছু একটা করতে হবে। বৃষ্টির দুশ্চিন্তা আরও বাড়ল। সে ততষ্ট হয়ে প্রশ্ন করে, এখন কি করবি তুই? রূপা কিছুক্ষণ গভীর ভাবনায় ডুবে থেকে বলল, আমি চাচ্ছি ওনার ল্যাপটপটা ফেরত দিতে। কারো জিনিস ভাঙার দায় মাথায় নিয়ে বেঁচে থাকতে চায় না। বৃষ্টি চরম অবাক হয়ে বিছানা থেকে প্রায় লাফিয়ে উঠল। রূপার এমন অবাস্তব কথা শুনে তার দুই চোখ কপালে উঠে বলল, তুই কি পাগল হয়ে গিয়েছিস? অতগুলো টাকা কোথায় পাবি? বাদন ভাই হচ্ছে স্মার্ট, কম দামে ল্যাপটপ কোনোভাবে ব্যবহার করবে না। মিনিমাম 10 লাখের ওপরে তো দাম হবেই। রূপা মলিন মুখে আলতো মাথা নাড়ল। বৃষ্টির ভুল ভাঙতে গিয়ে ঠোঁটে আলকা হাসি ফুটিয়ে দেয়, তুই পাগল? ওনার পার্সোনাল ল্যাপটপ ভাঙেনি, সরকার থেকে দেওয়া ল্যাপটপ ভেঙে গিয়েছে। এতক্ষণে বৃষ্টির বুকের উপর থেকে যেন মস্ত বড় একটা পাথর নেমে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলে সোফায় ধপ করে বসে পড়ে বলে, ও তাই বল, ওটা আর কত দাম হবে? এই ধর 1,20,000 বা 1,60,000। 1,60,000 টাকার অঙ্কটা মাথায় আসতে রূপার বুকের ভেতরটা ছাদ করে উঠল। এতগুলো টাকা সে হুট করে কোথায় পাবে? তার ওপরে নিজের জিতে বসে এসে বলে এসেছে 1 সপ্তাহের মধ্যে ল্যাপটপ ফেরত দেবে। সে বৃষ্টির দিকে গভীর আকৃতি দিয়ে তাকিয়ে ফিসফিসিয়ে বলে, তুই শিওর অতগুলো টাকা লাগে? বৃষ্টি সোফায় আরাম করে পিঠ থেকে রূপার দিকে তাকালো।
নিজের এক হাত নেড়ে বেশ জমকালো ভঙ্গিতে উত্তর দেয়, আরে হ্যাঁ, আচ্ছা দাঁড়া, এক একজন এক ল্যাপটপের মডেল তো এক এক রকম থাকে। তুই এক কাজ কর, ল্যাপটপের নামটা বল, আমি এখনই গুগলে সার্চ করে প্রাইস বের করছি। বলে বৃষ্টি হাতের ফোনটাকে আনলক করতে লাগলো। রূপা কপালে হাত দিয়ে চোখ বুজে সেই মুহূর্তটা মনে করার চেষ্টা করলো। দোনটি ল্যাপটপটা যখন টেবিলের থেকে ধপাস করে মেঝেতে পড়ে গেল, তখন সে অবস্থা দেখেছিল ওইটার ডিসপ্লে প্যানেলে ঠিক চকচকে রূপালি অক্ষরে একটা নাম লেখা ছিল। সে চট করে চোখ খুলে বৃষ্টির দিকে ফিরে নামটা আওড়ে বলল, এইচপি এলিটবুক 840। বৃষ্টির চোখ দুটো আঙুলগুলো এক মুহূর্তেই সময় নষ্ট না করে ফোনের স্ক্রিনে ঝড় তুলল। সেকেন্ডের মাথায় প্রাইসটা স্ক্রিনে ভেসে উঠতেই বৃষ্টির চোখেই ছানা পড়া হয়ে গেল। সে ঝটপট বিছানার কাছে এগিয়ে সে ফোনটা রূপার চোখের সামনে ধরতেই ধপ করে হাত ধরিয়ে দিয়ে বলে, দেখ, নিজের চোখে দেখে নে এবার। রূপা কাঁপা কাঁপা হাতে ফোনটা নিজের মুখে সামনে ধরল। স্ক্রিনে চলচল করা দামটার দিকে নজর যেতেই তার দুই চোখে এক ঝটকায় কপালে উঠে গেল। চোখের সামনে পরিষ্কার করে লেখা 1,60,000 টাকা প্রাইস। পুরো মাথাটা কেমন যেন ফাঁকা হয়ে চক্কর দিয়ে উঠল তার। সে দুই হাত দিয়ে শক্ত করে মাথা চেপে ধরে বিছানায় ধপ করে বসে পড়ল। রূপার এমন হুতাশ দেখে বৃষ্টি তার পিঠে হাত বুলিয়ে অভয় দেওয়ার সুরে বলল, এসব ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতো। বাদন ভাইয়ের ল্যাপটপে তো ভেঙে ফেলেছিস, বাইরের কোনো অচেনা মানুষের তো আর ভাঙ্গিসনি, তাই না? রূপা জেদি চোখে বৃষ্টির দিকে তাকিয়ে বলে, না, আমি দেবই। বৃষ্টি কিছুক্ষণ ভেবে বলে, তাহলে নর্মাল একটা কিনে দে, 70,000 টাকার মধ্যে ভালো ল্যাপটপ পেয়ে যাবি। রূপা সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলে, না, এইচপি এলিটবুক 84 ভেঙেছি, এইচপি এলিটবুক 84টাই দেব। ওটা যদি 10 লাখ টাকার হয় তবুও দেব। বৃষ্টির চোখে কপালে উঠে গেল। সে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে বলে, এত টাকা কোথায় পাবি তুই? রূপার আঁকি মুখে বালিশটা জড়িয়ে ধরে বলল, রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করব, তাও দেব। বৃষ্টির হাসি চেপে রাখা তাই হয়ে গেল। সে খিলখিল করে হেসে বলল, তোরে দেখে মনে হচ্ছে এখনই একটা বাটি নিয়ে বের হয়ে যাবি। রূপা চোখ রাঙিয়ে তাকাতেই বৃষ্টির হাসি থামানোর চেষ্টা করে বলে, আচ্ছা আচ্ছা, রাগ করিস না, আমাকে একটু ভাবতে দে, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। রূপা দীর্ঘশ্বাস ফেলে বৃষ্টি ফের বলে, চিন্তা করিস না দোস্ত, আমি আছি তোর পাশে। এদিকে আকাশ ফ্রেশ হয়ে নিচে নামলো। রান্নাঘরে শিল্পী রহমান আর রজনী রহমান রাতে রান্না নিয়ে ব্যস্ত। আকাশ রান্নাঘরে দরজায় এসে দাঁড়িয়ে বলেন, মা, এক কাপ কফি দিতে পারবে? কথাটা বলেই উত্তরে অপেক্ষা না করে চলে গেল। শিল্পী রহমান তড়িঘড়ি পানি গরম করে দিলেন। কফি বানাতে বানাতে মাগরিবের আজান ভেসে এলো চারিদিক থেকে। তিনি ঘড়ির দিকে তাকিয়ে হালকা অস্থির হয়ে গেলেন। নামাজের সময় হয়ে এসেছে। দ্রুত কফি মগটা টের উপরে রাখলেন। ঠিক তখনই বৃষ্টি সিঁড়ি বেয়ে নিচে নামলো। শিল্পী রহমান যেন হাতে চাঁদ পেলেন। তিনি তড়িঘড়ি করে বৃষ্টির চামড়িকে কফির মগটা এগিয়ে দিয়ে বলে, মা, এই কফিটা তোমার আকাশ ভাইয়ের রুমে একটু দিয়ে আসো তো, আমার অজু করতে হবে, আজান হয়ে গিয়েছে। শিল্পী রহমানের মুখের কথাটা শুনতেই বৃষ্টির বুকের ভেতরটা একদম ধক করে উঠল। মনে একটা নিমিষেই একরাশ ভয় ঢুকে গেল তার। তখন কেবিনে গিয়ে নাম্বার দিয়ে আসেনি, এখন আবার রুমে গেলে যদি ধমক দেয়। কিন্তু শিল্পী রহমানের এই আকুতি ভরা অনুরোধটা সে কোনোভাবে ফেলতে পারবে না। নিজের ভেতরের প্রবল অস্থিরতা কোনো মতে আড়াল করে মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলে, আচ্ছা আন্টি, দিয়ে আসছি। শিল্পী রহমান পরম মায়ায় বৃষ্টির মাথায় হাত রেখে হেসে বলেন, লক্ষ্মী একটা মেয়ে, বলে দ্রুত পায়ে ওখান থেকে চলে গেলেন শিল্পী রহমান। বৃষ্টি এক বুক বড় বড় শ্বাস টেনে নিজের ফুসফুসটা হালকা করার চেষ্টা করলো। ধীর পায়ে পা বাড়ালো আকাশের রুমের দিকে। অথচ প্রতিটি কদমেই তার বুকের ভেতরটা কেউ যেন জোরে জোরে হাতুড়ি পেটাচ্ছে। রুমের দরজায় সামনে এসে নিজের সবটুকু সাহস সঞ্চয় করে মুখে একটা আলগা হাসি ঝুলিয়ে নক করে কিছু একটা বলতে যাবে, ঠিক তার আগেই ভেতর থেকে আকাশের চেনা কণ্ঠ ভেসে এলো, হ্যাঁ মা, এসো। মুহূর্তেই দুই ভ্রু কুচকে গেল বৃষ্টি। নিজের মনে খাটকা লাগলো। মাকে ডাকলো, মা ওকে ডাকলো কেন? ঠোঁট কামড়ে ধরে মাথাটা নিচে করে খুব ধীরে ধীরে নিজের রুমে পা রাখলো। আকাশ তখন সোফায় আরাম করে বসে এক মনে ফোন টিপছিল। দরজার দিকে না তাকিয়ে খুব স্বাভাবিক গলায় বলে, কি ব্যাপার মা, তুমি তো আমার পারমিশন নিয়ে রুমে আসো না, আজ হঠাৎ পারমিশন? আমার উপরে কি কোনো রকম রেগে আছো? কথাটা কানে আসতেই হাতের কপিটা কেঁপে উঠে মেঝেতে পড়ার উপক্রম হলো বৃষ্টির। সে নিজের তাতে দাঁত চেপে রাগ আর অস্বস্তিটা সামনে দিল। এই ছেলে তাকে কিনা মা ডাকছে। নিজেকে কোনো মতো শান্ত রেখে গলার স্বর যতটা সম্ভব স্বাভাবিক করে আস্তে করে বলল, স্যার, আমি বৃষ্টি, আপনার মা নই। চমকে উঠে ঝট করে সামনে তাকাই আকাশ। চোখের সামনে মাকে না দেখে বৃষ্টিকে দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তেই তীব্র বিরক্তি আর দুই ভ্রু কুচকে একাকার হয়ে গেল। সোফা থেকে সোজা হয়ে বসে বেশ জড়া গলায় ধমকে ওঠে, ইডিয়েট! কারো রুমে আসলে নক না করে পারমিশন নিয়ে আসতে হয়, জানো না? হোয়াট আ ব্যাড ম্যানার্স।
বৃষ্টি ভ্যাবাচাকা খেয়ে মাথাটা আরও নিচু করে ফেললো। আমতামতা করে বলল, স্যার আমি নক করেছি, কিছু বলতে যাব তার আগে আপনি আমাকে মা বানিয়েছেন। পুরো কথাটা শেষ করার আগেই রাগে ক্ষোভে তাতে দাঁত চেপে সোফা ছেড়ে ঝট করে দাঁড়িয়ে যায় আকাশ। আঙ্গুল উঁচিয়ে গর্জে ওঠে, জাস্ট শাট আপ স্টুপিড, ওয়ান মোর ওয়ার্ড অ্যান্ড আই উইল ফায়ার ইউ। বৃষ্টি ভয় পেয়ে জলদি জলদি মাথা নাড়াই। ওকে স্যার, এই যে আপনার কফি, বলে পা টিপে টিপে আকাশ এর একদম সামনে এসে কফির মগটা সহ ট্রেটার তার দিকে বাড়িয়ে দিল। আকাশ নিজের বাম হাতে প্যান্টের পকেটে ঢুকিয়ে দিল। ডান হাতে বাড়িয়ে কফির মগটা আলতো করে নেওয়ার সময় বৃষ্টি জড়সড়ো হয়ে থাকার ভঙ্গিটা তার নজরে পড়ল। কফিতে একটা চুমুক দিয়ে কৌতূহলী গলায় শুধালো, তুমি সবসময় এমন মাথা নিচু করে থাকো কেন? চমকে উঠে ভেতরে বাইরে পুরো কেঁপে উঠল বৃষ্টির। এই খিটখিটে পুরুষের চোখের দিকে তাকালেই যেন তার বুকের ভেতরটা ওলটপালট হয়ে যায়। সেই কথা সে মুখ ফুটে কেমন করে বোঝাবে? আমতা আমতা করে থমথমে গলায় বলল, স্যার এমনি আমি চাই এখন, বলে 1 সেকেন্ডের সময় নষ্ট না করে যেই না পেছন ফিরে পা পড়তে যাবে ঠিক তখনই পেছন থেকে আকাশে ধারালো কণ্ঠ এগিয়ে এলো, জাস্ট আ মিনিট, দাঁড়াও। নিমিষেই পা দুটো যেন মেঝেতে আটকে গেল বৃষ্টির। বুকের ভেতরে হার্টবিটটা এত জোরে চলছে যে সেটা তাকে রীতিমতো জ্বালিয়ে মারছে। আর সব থেকে বেশি জ্বালিয়েছে সামনে দাঁড়িয়ে থাকা ওই গম্ভীর পুরুষটা। কোনো রকমে নিজেকে শক্ত করে দাঁড়িয়ে রইল সে। মাথাটা যথারীতি নিচু রেখে কাপা গলায় বলে, জি স্যার বলুন। আকাশ কপের মগে আলতো একটা চুমুক দিল, চোখজোড়া বৃষ্টির উপরে স্থির রেখে শান্ত কিন্তু কড়া গলায় বলে, কলেজে আমি তোমার বাবার নাম্বার চেয়েছিলাম, তখন তো দিলে না, এখন দাও। এবার আর নিজের উপরে নিয়ন্ত্রণ রইল না বৃষ্টির। সহসা মাথা তুলে আকাশের চোখের দিকে তাকাই। তখন পুরো মুখটা চরম অসহায়ত্বে ভেসে গেছে। কাতর গলায় বলল, স্যার। আকাশ কপের মুখটা ঠোঁটের কাছে রেখে ধরে রাখার ভান করে বেশ ভাব নিয়ে এক প্রো উঁচিয়ে শোধায়, বলো। বৃষ্টি এবার একদম বাচ্চার মতো 2 হাত জোর করে অনুনয় বিনিময় সুরে বলে, মাফ করে দিন না প্লিজ, আর কখনো এমন ভুল হবে না, সত্যি বলছি। এখন থেকে প্রতিদিন একদম ঠিকঠাক পড়া শিখে যাব। বৃষ্টির এই কচি বাচ্চাদের মতো ভয়ার্ত চেহারা দেখে মনে মনে বেশ মজা পেল পুরুষটি, কিন্তু বাস্তবে নিজের মুখের ভাব একজনও নড়তে দিল না সে। গলাটা যথাসম্ভব গম্ভীর আর ভারী করে বলে, দ্যাটস ট্রু। বৃষ্টি জলদি জলদি সূচক মাথা নাড়ল, যেন এখনই মাথাটা কেটে পড়ে যাবে। আকাশের ঠোঁটের কোণে অবচা হাসি রেখা ফুটে উঠলেও সে একটা দীর্ঘশ্বাস ফেলে কড়া গলায় বলে, ঠিক আছে নাও, ইউ মে গো। তবে নেক্সট টাইম পড়া না পারলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, কথাটা জাস্ট মাথায় রেখো। একটা বড় ফাড়া কেটে গেল ভেবে বৃষ্টি মনে মনে হাঁপ ছাড়ে। আর তখনই অবচেতন মনে তার মুখটা থেকে ফসকে বেরিয়ে যায়, ওকে হিটলার স্যার। কতটা কানে যাওয়া মাত্রই আকাশের রাগে চোখ দুটো বড় বড় করে তাকাই, চোয়াল শক্ত করে গর্জে ওঠে, হোয়াট, কি বললে তুমি? নিজের চরম বোকামিতে ছট করে দাঁত খিচে জিভে কামড় দিল বৃষ্টি। আর এক মুহূর্ত দাঁড়ানো মানেই নির্ঘাত মরণ। সে ভয়ে সোজা হয়ে দরজার দিকে দৌড় লাগায়। রুম থেকে বের হওয়ার জন্য দ্রুত পা বাড়াতে যাবেই পেছনে ফিরে চিৎকার করে কথাটা ছুড়ে দিল, পালালো। সরি স্যার, সত্যি কথা, ভুলে বুক থেকে বেরিয়ে গিয়েছে। 2 দিন আগে গ্রামের মামাতো বোনের বিয়ে খেতে এসেছে ইস্তিয়া। প্রথম 2টো দিন বেশ ভালোই কাটছিল, হাসি খুশি আড্ডা আর পাড়া প্রতিবেশী সকলের সাথেই মিলেমিশে ভালোই আনন্দ করেছে সে। কিন্তু আজ হঠাৎ বিয়ের মোক্ষম দিনেই শোনা গেল তার মস্ত বড় একটা দুঃসংবাদ, আসল বর নাকি অন্য কোনো মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে। এই কথা ছড়াতেই চারিপাশে প্রতিবেশ আর লোকজনের মধ্যে কানাঘোষা শুরু হয়ে গেল। মেয়েটার জীবনে নাকি এক নিমিষেই নষ্ট হয়ে গিয়েছে, কলঙ্ক লেগে গেল তার পবিত্র গায়ে। এত কিছুর মাঝেও ইস্তিয়াক অবশ্য একদম স্বাভাবিক। সে বাইরের উঠোনে একটা প্লাস্টিকের চেয়ারে বসে আয়েশ করে পায়ের উপরে পা তুলে নিজের মতো বুদ্ধি হয়ে ফোন চাপছে। চারিপাশে এই কান্নাকাটি আর হট্টগোল যেন তাকে বিন্দুমাত্র স্পর্শ করছে না। আশেপাশে যেন কিছুই হচ্ছে না। হঠাৎ করে সে খেয়াল করলো তার বাবা, মামা আর মা সবাই এসে একজোটে হয়ে ঠিক তার সামনে থমকে দাঁড়িয়েছে। ইস্তিয়াক সামান্য পুরো কুচকিয়ে সবার মুখের দিকে একবার তাকালো, কিন্তু পরক্ষণেই সেটাকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে আবারও নিজের মতো করে ফোনের স্ক্রিনে আঙুল চালাতে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু তার বাবা আর মামা যেভাবে একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে তাতে বেশ বিরক্ত হয়ে ফোন থেকে চোখ তুলে সবার দিকে তাকালো সে। কি হয়েছে, সবাই আমার দিকে এভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? ইস্তিয়াকের মামা আচমকা এগিয়ে এসে ইস্তিয়াকের একটা হাত শক্ত করে ধরে ফেললেন। পরাকরি হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে আকুতি পড়া গলায় বললেন, ইস্তিয়াক বাবা, বাঁচা আমায়। এই বুড়ো বয়সে তোর মামার সম্মানটা একটু বাঁচা বাবা। ইস্তিয়াক চরম অবাক হয়ে নিজের চোখ দুটো বড় বড় করে বলে, আমি বাঁচাবো মানে কি বলছেন কি মামা? ইস্তিয়াক মামা চোখের জল মুছতে মুছতে ভাঙ্গা গলায় বলেন, আমার এই অসহায় মেয়েটাকে তুই বিয়ে কর বাবা। এই মুহূর্তে একমাত্র তুই পারবি আমার মেয়েটাকে সমাজের বুকে কলঙ্কিত হওয়ার থেকে উদ্ধার করতে।
কথাটা শোনা মাত্রই ঝাটকা দিয়ে মামার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল ইস্তিয়াক। বর্ষা থেকে এক ঝটকায় সোজা হয়ে দাঁড়িয়ে কড়া গলায় বলে, অসম্ভব, আমি কখনোই করতে পারবো না এসব। ছেলের এমন সাফ জবাব শুনে ইস্তিয়াকের মা এবার হন্তদন্ত হয়ে সামনে এগিয়ে এসে বলেন, কেন করতে পারবি না শুনি? সীমা কত ভালো মেয়ে, দেখতেও মাশাল্লাহ কত সুন্দর। ওকে বিয়ে করতে তোর সমস্যাটা কোথায়? মায়ের মুখে বিয়ের জোর জবরদস্তির কথা শুনতে এক নিমিষে বুকের ভেতরটা তীব্র ব্যথায় মোচড় দিয়ে উঠল ইস্তিয়াকের। চোখের সামনে মুহূর্তেই ভেসে উঠল রূপার সেই মায়াবী মুখখানা। মেয়েটাকে যে সে নিজের অজান্তে প্রচণ্ড রকমের ভালোবেসে ফেলেছে। রূপাকে ছাড়া অন্য কোনো মেয়েকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে মেনে নেওয়া তার পক্ষে কোনো জন্মেই সম্ভব নয়। সে নিজের ভেতরে অস্থিরতা লুকিয়ে চোয়াল শক্ত করে বলে, তারা আলাদা কোনো কারণ নেই মা, আমি বিয়ে কোনোভাবে করতে পারবো না, ব্যাস। তাছাড়া আমার সীমাকে ওসব চোখে দেখতে ভালোও লাগে না। ছেলের মুখে সীমাকে অপছন্দের কথা শুনে এবার ইস্তিয়াকের বাবা বেশ চড়া করায় গম্ভীর মুখে বলেন, কেন ভালো লাগে না সীমাকে? মেয়ে দেখতে মাশাল্লাহ এত সুন্দর, আচরণ স্বভাব চরিত্র সব দিক থেকেই কত ভালো। সবার এই একঘেয়ে জবরদস্তিতে ইস্তিয়াকের মাথায় রক যেন ছিঁড়ে গেল। সে তীব্র রাগে পাশে থাকা প্লাস্টিকের চেয়ারটায় সজোরে একটা লাথি মেরে চেঁচিয়ে বলল, ব্যাপারটা ওরকম না, তোমরা সবাই মিলে আমার কথাটা বুঝতে পারছো না। আমি সীমাকে কোনোভাবে বিয়ে করতে পারবো না। ছেলের এমন ঔদ্ধত্যতা দেখে ইস্তিয়াকের মা উল্টে মারাত্মক রেগে আগুন হয়ে গেলেন। তিনি নিজের আঙ্গুল উঁচিয়ে ঝাঁঝালো গলায় বলেন, ওকে, তোকে বিয়ে করতেই হবে। তোকে জন্ম আমি দিয়েছি, তোর কোনো ফালতু ওজোর আপত্তি আমি শুনতে চাই না। মায়ের এমন একরোখা হুকুম শুনে ইস্তিয়াকও নিজের যেতে অটল রইল। সে দুই হাত ছুঁড়ে সাপ জানিয়ে দিয়ে বলল, আমি বিয়ে করবো না, ব্যাস। আর একটা মিনিটও এখানে থাকবো না আমি, এই জঘন্য জায়গায়। এই বলে ইস্তিয়াক নিজের ব্যাগটা নেওয়ার জন্য আর ওখান থেকে চিরতলে চলে যাওয়ার জন্য হনহনিয়ে পা বাড়ায়। ছেলের এমন চলে যাওয়ার ভঙ্গি দেখে পেছন থেকে মা শেষ অস্ত্রটা ছুড়ে দেয়। তীব্র চিৎকার করে বলেন, তাইলে তুইও কান খুলে শুনে রাখ, আজ যদি তুই সীমাকে বিয়ে না করিস তাহলে কালকে সকালে তুই তোর মায়ের মোড়া মুখ দেখবি। ইস্তিয়াকের হনহনিয়ে এগিয়ে যাওয়া পা দুটো মাঝপথে আচমকা থেমে গেল। সে তীব্র একটা জড়তা আর অবিশ্বাস নিয়ে গাড় বাঁকিয়ে তার নিজের জন্মদাত্রী মায়ের দিকে তাকালো। তার মা বিলকিস বানু তখনও পাথরের মতো শক্ত চোখে ছেলের দিকে তাকিয়ে শান্ত কিন্তু হাড়হিম করা গলায় বলেন, এখন সিদ্ধান্ত তোর, মাকে বেছে নিবি নাকি তোর ওই সাজানো পৃথিবীকে বেছে নিবি? সেই তুই ঠিক কর। তোকে আর নতুন করে আমি কোনো জোর করব না। মায়ের মুখে এমন মরণ কামড় দেওয়ার কথা শুনে ইস্তিয়াক যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারল না। সে চরম ক্ষোভ আর তীব্র এক অসহায়ত্ব নিয়ে দুই হাত ছুঁড়ে চেঁচিয়ে বলে, জোর করছো না, কিন্তু ইমোশনাল ব্ল্যাকমেল তো ঠিকই করছো মা। তুমি আমার মনের অবস্থাটা কেন একটাবারও বুঝতে চাইছো না? আমি সীমাকে কোনোভাবে নিজের স্ত্রী হিসেবে মেনে নিয়ে বিয়ে করতে পারবো না, কারণ আমি নিজের ভেতরে জমে থাকা সত্যটা আর রূপার নামটা মুখ ফুটে পুরোটা শেষ করার আগে বিলকিস বানু দুই হাত তুলে ছেলের কথা মাঝপথে থামিয়ে দিয়ে চাচালো গলায় বলেন, থাক, আমি তোর ওই অতশত অজুহাতের গল্প শুনতে চাই না। যদি বিয়ে না করিস তবে এখনই আমার চোখের সামনে থেকে চলে যা, আর গিয়ে নিজের অভাগী মায়ের দাফনের কাপড়ের ব্যবস্থাটা পাকা করে রাখিস। মায়ের মুখের এই মারাত্মক অভিশাপের মতো কথাটা শোনা মাত্রই ইস্তিয়াকের গলার ভেতরের সুরটা এক নিমিষেই গলাতেই আটকে গেল। সে হাজার চেষ্টা করেও নিজের মুখ ফুটে একটা শব্দও উচ্চারণ করতে পারল না। চরম একটা মানসিক যন্ত্রণায় নিজের দুই চোখে জোরে বন্ধ করে ফেলল সে। চোখ দুটো বন্ধ করতেই বন্ধ চোখের পাতায় মুহূর্তেই রূপার সেই নিষ্পাপ মায়াবী চেহারাটা আবার নতুন করে ভেসে উঠল। রূপার ওই হাসি মুখটা মনে পড়তেই এক ঝটকায় ইস্তিয়াকের বুকের ভেতরটা তীব্র ব্যথার মোচড় দিয়ে উঠল। মনে হলো যেন তার জীবন্ত কলিজার ওপরে কেউ ধারালো কোনো অস্ত্র দিয়ে সজোরে আঘাত করল। নিজের অজান্তেই তার দু চোখের কোনো বেয়ে টপটপ করে নোনা জল গড়িয়ে মাটিতে আষ্টে পড়ল। সে মনে মনে খুব ভালো করে পরিষ্কার বুঝে গেল, হয়তো আজকের এই অভিশপ্ত দিনটার থেকে তার সাজানো চেনা জীবনটা চিরতরে কালনাগিনীতে বদলে গেল। ভেতরের সমস্ত স্বপ্ন আর ভালোবাসাগুলোকে নিজের হাতে গলায় টিপে খুন করে অনেক কষ্টে সে আলতো করে নিজের চোখ দুটো খুলল। তারপর নিজের ভেতরের প্রবল ঝড়টাকে কোনো মতে আড়াল করে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে ভাঙা কিন্তু একরোখা গলায় বলে, ওকে, আমি সীমাকে বিয়ে করব, তোমরা বিয়ের ব্যবস্থা করো। ইস্তিয়াকের মুখ থেকে রাজি কথাটা শোনা মাত্রই ওখানকার পুরো পরিবেশটাই যেন এক নিমিষেই বদলে গেল। উপস্থিতি সবার বিষণ্ণ মুখে এক টুকরো স্বস্তির হাসি ফুটল। সমস্যারা সবাই একসাথে মস্ত বড় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে উচ্চস্বরে আলহামদুলিল্লাহ বলে উঠল। তারপর গ্রামের সব নিয়মকানুন আর রীতিনীতি মেনে ইস্তিয়াক আর সীমার বিয়েটা সম্পন্ন হলো। কিন্তু কাজী সাহেবের শেষে কবুল শব্দটা উচ্চারণ করার পরপরই ইস্তিয়াক আর এক সেকেন্ডও আর ওই বিয়ের মণ্ডপে বসেনি। সোজা বাড়ি থেকে হনহনিয়ে বেরিয়ে গিয়েছে। ওই অবস্থায় বাড়ির বড়রা তাকে আর নতুন করে আটকায়নি। সবার মনে এক ধরনের জন্ম নিয়েছে যে প্রথম এমন জোর জবরদস্তির বিয়েতে সবাই একটু ওরকম রাগ করবেই, পরে বাসর ঘরে বউ কাছে গেলে ঠিকই সব রাগ পানি হয়ে যাবে।
এটাই আপাতত বাড়ির সবাই সহজভাবে ধরে নিল। রাতের বেলা আকাশ ধীর পায়ে হেঁটে বাঁধনের রুমে আসলো। রুমে ঢুকে সে দেখে বাঁধন বিছানায় চিত হয়ে শুয়ে একমনে ফোন করছে। তার মুখটা অদ্ভুত রকমের শান্ত, শরীরে জড়িয়ে আছে একটা কফি রঙের টি শার্ট আর পরনে সাদা ট্রাউজার। রুমের ভেতরে এসির হিমশীতল বাতাস আর সামনের চুলগুলো অবাধ্যভাবে উড়েছে। আকাশ কোনোরকম ভনিতা না করেই বাঁধনের পাশেই ধপ করে শুয়ে পড়ল। নিজে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করতে করতে একটু খোঁচা মেরে বলল, কিরে শালা, ফোনে থেকে একেবারে গিলে খেয়ে ফেললি? কি এমন কাজ করছিস ফোনে যে দুনিয়ার কোনো হুঁশ নেই তোর? বাঁধন ফোনের স্ক্রিন থেকে নিজের চোখজোড়া আরও এক চুল না সরিয়ে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে ঠান্ডা গলায় বলল, ফালতু কথা একদম বলবি না। আকাশ হাসতে হাসতে বলে, ওকে ওকে, আর বলবো না ভাই। আয় আজকে দুজন মিলে একটু ফ্রি ফায়ার খেলি। অনেকদিন ধরে এই খেলায় বসা হয় না, আজ পুরো কোপাবো। বাঁধন এবার বিরক্তি নিয়ে ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে আকাশের দিকে তাকালো। কিছুটা কৌতূহলী আর চ্যালেঞ্জিং সুরে জানতে চাইলো, কি নিয়ে খেলবি? র্যাঙ্কড ম্যাচ খেলবি নাকি কিএস মোড? এই ম্যাপ কোনটা টিপি, বারমুডা নাকি নেক্সটেরা? আকাশ নিজের ফোনের স্ক্রিনটা বাঁধনের মুখের সামনে আনলক করে একাল হেসে উত্তর দিল, অবশ্যই বারমুডাতে ল্যান্ড করবো শালা। আর মুড হবে ফুল ম্যাপ র্যাঙ্কড ম্যাচ। অনেকদিন তোর সাথে ডু ম্যাচ খেলা হয়নি, ডো ম্যাচ। তুই জাস্ট লবিতে আয়, স্টার্ট দিচ্ছি। কথাটা শুনতে শুনতেই বাঁধন নিজের ফোনে গেমটা অন করে লবিতে ঢুকে গেল। আকাশ তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দুজন মিলে একটু ডো ম্যাচ স্টার্ট দিয়ে দিল। পরক্ষণে দুজনেই পুরো দস্তম ফ্রি ফায়ার খেলাই শুরু করে দিল। তারা প্লেন থেকে সোজা ক্লক টাওয়ার পর্যন্ত নামের একটা ডেঞ্জারাস জায়গায় ল্যান্ড করলো। মাটিতে পা রাখতেই আকাশ চিল্লিয়ে উঠল, কিরে বাঁধন, জলদি গান শুট কর, আশেপাশে এনিমি নামছে। বাঁধনও আর দেরি না করে ঘরের ভেতরে থেকে একটা MP40 আর AK-47 তুলে নিল। ঠিক তখনই সামনে একটা এনিমি আসতেই বাঁধন নিখুঁত নিশানা করে ড্রাগ হেডশট মেরে ওটাকে নক করে দিল। এরপর ওপাশ থেকে চিৎকার দিয়ে বলল, ওরে জোস শালা, পুরো হ্যাকার শট দিলি। এদিকে আকাশও ওপাশ থেকে একটা স্কোয়াডকে একা সামলাতে গিয়ে গ্র্যানেড ছুঁয়ে দিল। বোমার বিকট আওয়াজে স্ক্রিনের ভেতরে চারিপাশে ধোয়া হয়ে গেল। দুজনে মিলে একে অপরের কাভার দিয়ে গ্লোবাল ফ্লেমে এনিমিদের করা ফাইট দিতে লাগলো। গেমের সেই থরথরে উত্তেজনায় ঘরের ভেতরে এসির ঠাট্টাটাও যেন এক নিমিষে উধাও হয়ে গেল। দুজনে স্ক্রিনের ভেতরে বোধ হয়ে তুমুল লড়াইয়ে মেতে উঠল। দুজনে যেন এক নিমিষে সেই দুরন্ত কিশোর জগতে ডুবে গেল। পুরো বিছনার চাদরটা বালিশে সব এলোমেলো করে দিয়ে দুজন এক মনে ফ্রি ফায়ার খেলছে। দুজনের হাতের দুই আঙ্গুল দুলোতে তখন ফোনের স্ক্রিনের ওপরে একদম মেশিনের মতো কাজে দৌড়ে গতিতে চলছে। গেমের ভেতরে সেই ঠাস ঠাস গুলির শব্দে পুরো ঘর যেন বারবার কেঁপে উঠেছে। আকাশ উত্তেজনায় চোটে নিজের দুই পা সোজা দেওয়ালের উপরে তুলে নিল আর মাথাটা বিছানায় গুজে দিয়ে অদ্ভুত একটা ভঙ্গিতে খেলতে লাগলো। ওদিকে বাঁধন বিছানায় চিত হয়ে শুয়ে থেকে একদম একমনে স্ক্রিনের উপরে হাত চালাতে তার পুরো মনোযোগ তখন এনিমি স্কোয়াড খতম করার দিকে। তাদের এই টানটান খেলার মাঝে শিল্পী রহমান হঠাৎ করে রুমে ঢুকলেন। কিন্তু দুজন তখন এতটাই মগ্ন যে তারা এই বাস্তব পৃথিবীর কোনো জায়গাতেই নেই। শিল্পী রহমান বিছানার উপর দুজনেই এই পাগলেটে কায়দায় গেম খেলার ভঙ্গিটার দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে থেকে বেশ চড়া গলায় বলেন, কিরে, তোদের কি এখনও ওই ফোন টাইপই চলবে? রাত তো অনেক হলো, এবার নিচে খেতে আয়। আকাশ নিচে বুড়ো আঙুলটা দুটো স্ক্রিনে অনবরত নাচাতে নাচাতে গেমের ভেতর থেকে চোখ না সরিয়ে চেঁচিয়ে উত্তর দিল, পরে খাবো মা, এখন প্লিজ যাও তো এখান থেকে, ডিস্টার্ব করো না। ছেলের এমন উটকো জবাব শুনে শিল্পী রহমান এবার বাঁধনের দিকে তাকিয়ে একটু নরম গলায় বলেন, বাঁধন, তুই কখন খাবি বাবা? বাঁধন তখন সামনের এনিমিটাকে নক করার জন্য নিজের তাতে দাঁত চেপে ধরে অনবরত গুলি করতে করতে ওভাবেই উত্তর দিল, পরে খাবো কাকিয়া। শিল্পী রহমান আর কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বুঝলেন দুজনেই এখন ফোনে মারাত্মক লেভেলের ব্যস্ত। এখন ডাকলে ওরা কেউই উঠবে না। অন্যদিকে রূপা আর বৃষ্টি পড়তে বসেছে। দুজনে এক টেবিলেই খাতা কলম আর বইপত্র নিয়ে বসেছে। আর তাদের ঠিক পাশেই কান্টি একদম লক্ষ্মী বাচ্চার মতো চুপচাপ বসে আছে। অনেকক্ষণ একটানা পড়ার পর বৃষ্টি ক্লান্ত গলায় নিজের হাত দুটো টান টান করে বলল, আর পারছি না রে, প্রচণ্ড খিদে পেয়েছে, চল আগে কিছু খেয়ে আসি। রাতে মনে হয় অলরেডি 12টা বেজে গিয়েছে। রূপা নিজে বই থেকে চোখ না সরিয়ে খাতার উপরে উল্টো কলম চালাতে চালাতে বলল, আর 1 মিনিট, রাইট ফ্রম আ ভার্বস অংশটুকু কমপ্লিট করেই যাচ্ছি, প্রায় শেষ। বৃষ্টির চোখ এক ঝটকায় কপালে উঠল। এইটা তো খোদ আকাশ ছাড়ে দেওয়া পড়া, আর সে কিনা এটা এতক্ষণ ধরে আলসেমি করে শিখছে না। বৃষ্টি মাথায় হাত দিয়ে আতঙ্কিত গলায় বলল, এই রে রূপ, আমার তো একদমই মনে ছিল না, আমি এখন কি করব?
রূপা খাতায় এক মনে লিখতে লিখতে একটু টিপ্পানি কেটে উত্তর দিল, কাজ কোলা খাও, আজকের মতো কালো কলেজের ক্লাসরুমে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবে। বৃষ্টি এবার পড়ে গেলেও মহাবিপদে। এখন এই মাঝরাতে পড়া শিখতে বসলেও মাথায় কিছু ঢুকবে না। আর ওদিকে পেটের ভেতরে প্রচণ্ড খিদে চারা দিয়ে উঠেছে। পরক্ষণে ভয়ের চিন্তায় মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে বলল, দূর, যা হওয়ার হবে। আমার এখন খুব খিদে লেগেছে। এই চল তো ভাই আগে। প্রায় 10 মিনিটের মধ্যে রূপা নিজে পড়াটা পুরোপুরি কমপ্লিট করে বই বন্ধ করতে করতে বলল, চল। বৃষ্টি এতক্ষণ ধরে অপেক্ষা করতে করতে ততক্ষণে গাল ফুলিয়ে বসে পড়েছে। সে মুখ বার করে বলল, তুই একাই যা, আমি খাবো না। রূপা অবাক হয়ে বলল, তোর আবার কি হলো? একটু আগে তো চিল্লাপাল্লা করলি, খুব খিদে পেয়েছে, এখন বলছিস খাবি না? বৃষ্টি অভিমানী গলায় বলল, তখন বলেছি, তুই কি তখন গিয়েছিস? আমার পেটের খিদে থেকে তোর ওই পড়াটাই বেশি হয়ে গেল। যা, আমি খাবো না, তুই একা গিয়ে খেয়ে আয়। রূপা ওর এমন বাচ্চা মতো অভিমান দেখে খিলখিল করে হেসে উঠল। তারপর বৃষ্টি দুই গাল টেনে দিয়ে আলাদা করে বলল, ওরই আমার বাবুটা বুঝি রাগ করেছে? আচ্ছা বাবা, সরি। তুই তো জানিসই আকাশ ভাইয়া কেমন খিটখিটে, পড়া না পারলে সোজা বাবার কাছে কি কমপ্লেন করে দিবে। এই ভয়ে আগে ভাইয়ের পড়াটা জলদি কমপ্লিট করলাম। এখন চল তো। বৃষ্টি চেয়ার ছেড়ে হনহনিয়ে উঠে দাঁড়িয়ে রাগে গলায় বলল, তোর ওই আকাশ ভাইয়াটা একদম একটা আস্ত হিটলার। ওই আকাশ ভাইয়া আমাদের কলেজে আসার পর থেকে আমরা কলেজের সব শান্তি একেবারে উবে গিয়েছে। তুই দেখিসটি, তোর ওই খিটখিটে ভাইটা জীবনে কোনোদিন বিয়ে হবে না। শালা সারা জীবন কুমার থেকেই মরবে। রূপা হেসে কুটি কুটি হয়ে বৃষ্টির কাঁধের উপরে নিচে ডান হাতটা ভর দিয়ে দাঁড়িয়ে বলল, আচ্ছা বাবা, যদি বিয়ে না হয় তবে তোকে দিয়েই ওনার বিয়েটা করিয়ে ফেলবো। তারপর তুই আমার বেস্ট থেকে এক লাফে ভাবি হয়ে যাবি। ব্যাপারটা বেশ সুন্দর হবে না বল? বৃষ্টি নাক সিটকে বলল, সারা জীবন হয় আমি কুমারী হয়ে থাকবো, তবু ওই হিটলারকে আমি কোনো জন্মেও বিয়ে করব না। আমার তো বর চাই একদম বাঁধন ভাইয়ের মতো। উনি কি সুন্দর, চুপচাপ গম্ভীর হয়ে নিজের মতো থাকেন। আমার খুব ভালো লাগে ওনাকে। বৃষ্টির মুখ থেকে বাঁধনের প্রতি এই ভালো লাগার কথা শুনতেই মুহূর্তে রূপার মুখটার সেই চেনা হাসিটা একদম নিভে গেল। বুকের ভেতরটা অজ্ঞাত একটা শঙ্কায় ছাদ করে কেঁপে উঠল তার। সে কোনো মতো নিজের ভেতরে অস্থিরতাটুকু সামনে নিয়ে শুকনো গলায় বলল, হয়েছে হয়েছে, অনেক বকবক করেছিস, চল এখন। একটু আগে তো নিজের বলি খুব খিদে পেয়েছে। এরপর দুজন হালকা গল্প করতে করে সিঁড়ি পেয়ে নিচে ড্রয়িং রুমে নেমে এলো। মাঝরাতে পুরো বাড়ি একদম নিঝুম নীরব হয়ে আছে। হয়তো বাড়ির সবাই রাতে খাওয়া দাওয়া শেষ করে এতক্ষণে গভীর ঘুমে তলিয়ে পড়েছে। রূপা আর বৃষ্টি ডাইনিং টেবিলে পাশাপাশি বসে এবার শান্ত মনে নিজেদের মতো করে খাওয়া শুরু করলো। অন্যদিকে বাঁধন আকাশ গেমের শেষ মুহূর্তে এসে দুজনে যেন আরও বেশি হিংস্র হয়ে উঠল। একদম ছোট হয়ে আসা স্টেপ জোনের ভেতরে তখন শেষ এনিমি স্কোয়াডটা পিকের পাহাড় ঢাল থেকে অনবরত স্নাইপার দিয়ে ওদের দিকে গুলি ছুড়েছিল। আকাশ স্ক্রিনে তখনও লাল দাগটা ভেসে উঠতেই সে চিল্লিয়া বলল, বাঁধন রে, কুত্তাটা আমার স্নাইপার দিয়ে ড্যামেজ করে দিয়েছে। আমার হেলথ একদম শেষ, কাভার দে। বাঁধন এক সেকেন্ডের সময় নষ্ট না করে আকাশের সামনে একটা গ্লু ওয়াল ফেলে ওকে সেভ করলো। তারপর নিজে স্ক্রোচ পজিশনে গিয়ে পকেট থেকে একটা স্মোক গ্রেনেড ছুঁড়ে চারিপাশে ধোঁয়ার অন্ধকার করে দিল। এনিমিটা যখন ধোয়ার কারণে ওদের পজিশন বুঝতে পারছিল না, ঠিক তখনই বাঁধন পাহাড়ের পাশ দিয়ে ঘুরে ওয়ান ট্যাপ হেডশট মারল। স্ক্রিনে চলচল করে মস্ত বড় অক্ষরে ভেসে উঠল, বোয়া। ম্যাচটা জিতেই আকাশ বিছানা থেকে বালিশটা ছুঁড়ে দিয়ে খুশিতে একেবারে লাফিয়ে উঠল। সে বাঁধনের পিঠে সজোরে একটা চাপড় মেরে চিল্লাচিল্লি করে বলল, ইয়াহু, জিতছি। বাঁধন এতক্ষণ পর ফোনের স্ক্রিন থেকে চোখ সরালো। তার গম্ভীর মুখেও তখন এক চিলতে বিজয়ী হাসির রেখা ফুটে উঠল। সে ফোনটা বিছানায় রেখে দুই হাতে মাথার পেছনে দিয়ে আরাম করে হেলান দিয়ে বলল, তোর ওই ফালতু ড্রাইভের কারণেই জোনে আটকে মরতাম আজ। শালি নেক্সট টাইম খেলতে আসলে ভালো করে শিখে আসবি। আকাশ একগাল হেসে বলল, এতে শিখে কি করব? তুই আছিস না, আমি বিপদে পড়লে সবসময় তুই আমাকে বাঁচাবি, সেটা হোক গেমে কিংবা বাস্তবে। বাঁধন বিছানা থেকে ধীর পায়ে উঠে দাঁড়িয়ে নিজের ট্রাউজারের দুই পকেটে হাত ঢুকিয়ে দিল। তার শান্ত গভীর মুখে কোনো ভাবান্তর না এলেও চোখের কোণে অবচা একটা প্রশ্রয়ের টান ফুটে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, বকবক না করে নিচে আয়, খাবো, খিদে পেয়েছে খুব। আকাশ মুহূর্তেই এক লাফে বিছানা থেকে উঠে পড়ল। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে ডান হাত দিয়ে অবাধ্য চুলগুলো আলতো করে পেছনে ঠেলে দিল। তারপর আয়নায় নিজের দিকে তাকিয়ে এক চিলতে বাঁকা হেসে বাঁদরের মতো নিজেও প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বেশ ভাব নিয়ে বলল, চল। দুজন মিলে এরপর পুরো রুম বের হলো। কাঁধ মিলিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে দুজনেই বেশ অবাক হলো। পুরো ড্রয়িং রুমে ঝলমলে বাতি জ্বালানো। মাঝরাতে এই নিঝুম নীরবতার মাঝে এত রাতের ড্রয়িং রুমে কে থাকতে পারে ভেবে দুজনেই ভ্রু হালকা কুচকে গেল। সিঁড়ি দিয়ে নামা শেষ করতেই মিষ্টি মেয়েলি খিলখিল হাসির শব্দ শুনতে পেল তারা। আচমকা এই শব্দে বেশ অবাক হয়ে দুজনে একসাথে ঘাড় করিয়ে বাম দিকে তাকালো।
তার তাকানো মাত্রই দুজনে চোখ যেন এক নিমিষেই সেখানেই আটকে গেল। ডাইনিং টেবিলে বসে রূপা আর বৃষ্টি মগ্ন হয়ে গল্প করেছে আর নিজেদের মতো খাচ্ছে। গল্প করতে করতে মাঝে মাঝে দুজনে আপন মনে খিলখিল করে হেসে উঠেছে। রূপার পরনে সাধারণ একটা অ্যাশ রঙের কামিজ, আর মাথায় ঘন কালো চুলগুলো পিঠ বেয়ে একদম ছেড়ে দেওয়া। রূপার ওই ঘন লম্বা চুলগুলো এতটাই দীর্ঘ যে ডাইনিং চেয়ার পেরিয়ে প্রায় ফ্লোর অবধি ছুঁই ছুঁই হয়ে গড়াগড়ি খাচ্ছে। মেয়েটার ওই চুলের দিকে তাকিয়ে বাঁধন সত্যি ভীষণ অবাক হয়। এই আধুনিক যুগে এসেও এত লম্বা আর সুন্দর চুল আজও কোনো মেয়ে থাকতে পারে কিনা তা জানা নেই। ঠিক তখনই বৃষ্টির কোনো একটা কথায় হঠাৎ রূপা আবারও খিলখিল করে হেসে উঠল। আর সেই সাথে সাথে তার ছোট্ট কিউটি গ্যাস তারটা সেই হাসির আড়ালে মিষ্টি করে উকি দিল। রূপার ঠোঁটের কোণে ফুটে ওঠা সেই মায়াবী হাসিটা যেন সোজা গিয়ে বাঁধনের হৃদস্পন্দনে লাগলো। বুকের ভেতরটা একটা অদ্ভুত ভালো লাগায় একদম কেঁপে উঠল তার। সে কোনো কেমন যেন একটা অদ্ভুত ঘোর লাগা নয়নে একদৃষ্টে তাকিয়ে রইল রূপার দিকে। কেন জানি না, কেন এই মেয়েটার দিকে তাকালে শুধুই তাকিয়ে থাকতেই ইচ্ছে করে, কোনোভাবেই আর চোখে ফেরাতে পারে না সে। অন্যদিকে বৃষ্টি পরনে একটা টিয়া রঙের কামিজ, তার মাথার চুলগুলো পিঠের উপরে আলগা করে ছাড়া, তার মুখেও মিষ্টি হাসি রেগে আছে। সে খাচ্ছে আর মাথা নেড়ে নেড়ে এটা ওটা অনর্গল বলে চলেছে। আকাশ ডাইনিংয়ের দিকে পা বাড়াতে গিয়েও বৃষ্টির ওই প্রাণবন্ত মুখের দিকে তাকিয়ে একদম একদৃষ্টে তাকিয়ে রইল। সেই বৃষ্টির চঞ্চলতা আর হাসিটুকু নিজে বন্দি করে নেওয়ার পর সে একটা গভীর শ্বাস নিয়ে পাশে থাকা বাঁধনের দিকে তাকিয়ে নিচু গলায় বলে, চল। বাঁধন ভেতর থেকে আলতো একটা দীর্ঘশ্বাস পেল। তারপর দুজনেই কোনো শব্দ না করে চুপচাপ হেঁটে এসে রূপা আর বৃষ্টির ঠিক পেছনে এসে দাঁড়ালো, একদম গা ঘেঁষে পেছনে। রূপা আর বৃষ্টি তখনও খেয়াল করেনি তাদের। তারা তখনও মগ্ন হয়ে আছে নিজেদের গভীর একটা গল্পের জগতে। রূপা চামচ দিয়ে খেতে খেতে হঠাৎ বেশ আক্ষেপের সুরে বলল, জানিস আমি কিছুদিন আগে একটা উপন্যাস পড়েছি, নাম ছিল পদ্মজা, লেখিকা ইলমা পেহেরোজ। গল্পটা যখন প্রথম পড়তে শুরু করেছি, উফ কি যে ভালো লাগছিল, জাস্ট প্রেমে পড়ে যাচ্ছিলাম আমিরের। কিন্তু উপন্যাসের একদম শেষে গিয়ে যখন আমিরের ভয়ঙ্কর গোপন সত্যটা জানলাম, তখন এক কথায় পুরোই বাস খাইলাম। এই বাস জিনিসটা যে খুব আমাদের এই কঠিন বাস্তবে না, উপন্যাসের জগতেও ফ্রি পাওয়া যায়, তাও ওইটা না পড়লেই বুঝতামই না। বৃষ্টি রূপার এমন উপন্যাসের চরিত্র নিয়ে সিরিয়াস আফসোস দেখে আবার খিলখিল করে হেসে উঠল। সে নিজের হাসি থামিয়ে রূপার সাথে কথায় সায় দিয়ে বলল, আসলেই বাস মানে কি, কল্পনাতে বোধহয় আরও বড় আক্কাওয়ালা বাস খাওয়া লাগে। আর তুই যে পদজার কথা বললি না, ওই উপন্যাসটা আমিও পড়েছি। আমার সবথেকে বেশি খারাপ লেগেছে মৃদুল আর পূর্ণার কাহিনীটা পড়ে। এই বাস্তবে মানুষ এমন জীবন দিয়ে কাউকে ভালোবাসতে পারে, তা আসলে আমার জানা নেই রে। রূপা গ্লাসে পানিটুকু টকটক করে খেয়ে একটা লম্বা শ্বাস নিয়ে বলল, আরে ইলমাফা একটা জুটিরও তো পূর্ণতা দেয় নাই, সবগুলো ভালোবাসার মাঝে মস্ত বড় বড় বোমা ফাটিয়েছে। যেমন ধর লিখন শাহ, সে পদচার কিন্তু সত্যি মনে প্রাণে ভালোবাসত, অথচ সেও শেষমেশ ভালোবাসা পেল না। ওদিকে মৃদুল পূর্ণাকে জান দিয়ে ভালোবেসেছে, সেও তাকে পেল না। আর পদ্মজা নিজে আমিরকে এত ভালোবেসেও দিন শেষে আমিরকে নিজের করে পেল না। এক কথায় বলতে গেলে নিজের স্বামীকে মেরে ফেলল। বৃষ্টি আফসোসের সুরে মাথা নাড়তে নাড়তেই বলল, পদ্মজা চাইলে কিন্তু আমিরকে ওভাবে না মেরে বাঁচিয়ে রাখতে পারত রে। রূপা গালে এক লোকমা ভাত নিয়ে মুখে রেখেই বৃষ্টিকে ভেঙচি কেটে বলল, যা করেছে একদম ভালোই করেছে। ওই পাপিষ্ঠ পুরুষের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। বৃষ্টি একটা গভীর শ্বাস টেনে টেবিলের দিকে তাকিয়ে বলল, কিন্তু বিশ্বাস কর, ওই পাপিষ্ঠ পুরুষটাকে আমি আজও কোনোভাবে ভুলতে পারি না। রূপা নিজের খাতায় পেজের গল্পটাই মতোই সায় দিয়ে বলল, সেম ভাই। দুজনের এই মাঝরাতে বসে উপন্যাসের কথোপকথন শুনে বাঁধন আর আকাশ একে অপরের দিকে তাকালো। বাঁধনের মুখে চোখে তখন স্পষ্ট বিরক্তির খাওয়ার সময় মানুষ এত কথা কেমনে বলে, আর এত কথা বলতে হয় কেন, সেটা তার মাথায় ঢুকছে না। হঠাৎ খাওয়ার মাঝেই বৃষ্টি একটা লম্বা শ্বাস ফেলে বলল, যা বাবা, অনেক হাসতেছি। বড়রা বলে না, বেশি হাসলে নাকি পরে কাঁদতে হয়। না জানি কাল আমার কপালে কত বড় কান্নাকাটি আছে। বুঝেছি, ওই হিটলার আকাশটার আমার কপালে জানতে দুঃখ লিখে রেখেছে রে। ওই লোকটা আমার জীবনটাই পুরো জাহান্নাম বানিয়ে দিল। এখন শান্তিতে যে মুখে দুটো ভাত দেবো সেই উপায়টুকুও রাখেনি। রূপা ওর কথা শুনে হালকা এসে অভয় দিয়ে বলল, এক কাজ কর, এখন জলদি খেয়ে নে, পড়াটা একটু শিখে নে। আর এখন যদি ঘুম পাই তবে ভোরে ফজরের সময় উঠে শিখে নিবি। কিন্তু প্লিজ পড়া না শিখে কাল কলেজে যাস না, না হলে সত্যি বলছি আকাশ ভাইয়া এবার মারাত্মক রেগে যাবে। বৃষ্টি এবার রাখার খুব দাঁতে দাঁত চেপে হাতের চামচটা প্লেটে ঠাস করে রেখে বলল, আর ভালো লাগছে না রে ভাই। তোর ওই খিটখিটে ভাইটাকে কোন দুঃখে যে আমাদের কলেজের স্যার হতে হলো। উনি আমাদের কলেজে পা রাখার পর থেকে আমি একটু শান্তিতে হাসতেও পারছি না। ভাইরে ভাই, উনি এক ঝটকায় আমার জীবনের সব স্বাধীনতা কেড়ে নিলেন। তার উপরে আবার কথায় কথায় ওনার এক জবমালা তোমার বাবাকে বলে দেব। আল্লাহ,
আমি আজ এই একদম খাঁটি আর মাসুম মন নিয়ে মন থেকে বদদোয়া করছি। উনি যদি কখনো আমার নামে বাবার কাছে কোনো কিছু উল্টাপাল্টা কমপ্লেন করে, তবে ওনার মাথার সব চুল হড়হড় করে পটাপট করে ঝরে গিয়ে পুরো মাথাটা একদম চকচকে আয়নার মতো টাকলা হয়ে যাবে। আর সামনের সবগুলো দাঁত একদম গোড়া থেকে খসে পড়ে যাবে। দু একটা চুল যদি ভুল করে মাথাতেও থাকে, সেগুলো যেন বড়দের মতো ধবধবে সাদা হয়ে যায়। তখন যখন উনি ক্লাসে এসে হি হি করে হাসবেন, ওনাকে দেখতে একদম আমাদের পাড়ার ওই পোকলা দাঁত পড়া দাদুর মতো লাগবে। তখন ওনাকে আর কেউ ভয় পাবে না, সবাই ওনাকে দেখে মুখ চেপে হাসবে।